শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও অদম্য উৎসাহী শিক্ষার্থীদের অপরাহ্নের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অত্যন্ত ভাগ্যবান, কারণ আমরা সাহচর্য পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের। তাদের উপস্থিতি আমাদের সত্যিই আনন্দিত করছে। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আয়োজিত এই অনলাইন প্রোগ্রামিং ক্যাম্পে যোগ দেওয়া সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় শিক্ষকদের অনুরোধ করছি। আমি মনে হয় সিনিয়র শুরু হোক, আর চেয়ারম্যান যেহেতু আমাদের এই ক্যাম্পটি সার্থক হবে এবং এই ক্যাম্প শেষে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং হচ্ছে আমাদের ইন্সপিরেশন হিসেবে থাকে। ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দ এবং স্যারদেরকে সময় করে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আশাবুল স্যার, এই পর্যায়ে ওই আমাদের যারা আছেন সিনিয়র শিক্ষক, ওনারা বক্তব্য দিক, নিয়ম অনুসারে বিভাগীয় সভাপতি শেষ বক্তব্য দেন, ওটা আমি যথাসম্ভব সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করব। আমরা বরঞ্চ আমাদের সিনিয়র শিক্ষক যারা আছেন শ্রদ্ধেয়, তাদের অভিজ্ঞতা আমরা শুনি, একটু তাদের এটা শুনি। আমাদের মাঝে কি এইচআর স্যার উপস্থিত হয়েছেন? আমরা যুগল স্যার আছেন, শরীফ স্যার আছেন, অনুপ স্যার তো আছেন, রাফসান স্যার, রাফসান জানি স্যার আছেন। এইচআর স্যার কি চয়ন স্যার কেউ আসছেন? স্যার তাহলে রাফসান স্যার আপনি কি আছেন? না, তাহলে আমরা যে দুইজন সিনিয়র শিক্ষক আছেন তারাই বলুন, কথা বলুন, তারপর আমি সংক্ষিপ্ত। তাহলে স্যার শরীফ স্যারকে অনুরোধ করছি ক্যাম্পে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর স্পেশালি থ্যাঙ্কস আমাদের এখানে উপস্থিত শিক্ষকদের ভিতরে উপর থেকে আছে যুগল কৃষ্ণ স্যার, লিটন স্যার এবং সুবন, যেটি আশরাফুল আলম স্যার, আশরাফুল ইসলাম স্যার। তো এই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের এই সময় ইউজ করে। তো এনিওয়ে আমি যে বক্তব্যটা এখন একটু দিতে চাচ্ছি, এটা একটা ক্যাম্প। নর্মালি আমরা ম্যাথ ক্যাম্প হয়, সায়েন্স অলিম্পিয়াড ক্যাম্প হয় এবং সব ইউনিভার্সিটিতে এটা সচরাচর এই ধরনের ক্যাম্পের প্র্যাকটিস থাকা ভালো এবং প্র্যাকটিস হয়ে আসছে সব জায়গায়, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশে এইভাবে হয়ে আসে। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে মোস্টলি একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করা। এই ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রামে আমাদের নবিশরা ধীরে ধীরে এক্সপার্টের ভূমিকায় আসবে এবং এই কিভাবে আসতে হয়, কিভাবে একটা প্রোগ্রামকে অ্যাটাক করতে হয়, কিভাবে প্রবলেমটাকে ডিফাইন করতে হয় এবং প্রবলেমের প্রবাবল সলিউশন বের করতে হয় এবং উইদিন টাইম কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করে যাতে করে অপটিমাম বা অপটিমাল সলিউশন বের করা যায়, এই ব্যাপারে আমার বিশ্বাস এই ক্যাম্প অনেক বেশি সহযোগিতা করবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের এই প্রোগ্রামিং কন্টেস্ট, যাকে আমরা এসিএম আইসিপিসি বলি, ওয়ার্ল্ডের ট্রেডমার্ক বা ওয়ার্ল্ডের বেঞ্চমার্ক হিসাবে যাকে আমরা স্বীকৃতি দিই, আমরা না শুধু গোটা বিশ্ববাসী স্বীকৃতি দেয়, সেই ট্রেডমার্ককে আমাদের অবস্থান যথেষ্ট ভালো। আমরা এই পর্যন্ত 3বার বিশ্ব ফাইনালসে, যাকে আমরা ওয়ার্ল্ড ফাইনালস এসিএম আইসিপিসি বলি, অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এটা কম কৃতিত্বের কথা নয় এবং এরই ফলশ্রুতিতে আমাদের ভিতর থেকে কমপক্ষে 5 জন ছাত্র বিশ্বের সবচেয়ে জায়ান্ট, যাকে আমরা বলি সবচেয়ে কম্পিটিশনাল জায়ান্ট হিসাবে আমরা যাকে স্বীকৃতি দিই, সে গুগলে চাকরি করে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং অনেক গর্বের বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ক্যাম্পের মাধ্যমে আমরা গত 3 বছর আমরা ওয়ার্ল্ড ফাইনালসে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। এই ক্যাম্পের মাধ্যমে আমাদের ছাত্ররা আরও প্রোগ্রামিংয়ের প্রতি আকৃষ্ট হবে এবং প্রোগ্রামিং যে একটা কম্পিটিশনাল প্রফেশনালসের জন্য বা কম্পিটিশনাল ট্রেনিং থেকে যারা প্রফেশনালে পরিণত হবে, তাদের জন্য যে একটা
পাথেয় এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের অথবা মানে সর্বোচ্চ শৃঙ্গে ওঠার যে একটা মিডিয়া, সেই মিডিয়াকে বা সেই লজিস্টিক সাপোর্টটাকে তারা কাজে লাগাবে। আমরা বিভাগের পক্ষ থেকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, এবং আমাদেরকে যখনই খোঁজা হয়, যখনই ডাকা হয়, আমরা বিশেষ করে উন্নতির কথা না বললেও আমাকে ডাকলে আমি সবসময় এই কম্পিউটার প্রোগ্রামিং কন্টেস্টে আমি নিবেদিত, এবং আমি আমার দায়িত্ব বা আমাকে আহ্বান করলে আমি সাথে সাথে সাড়া দিব এবং আসবি, এবং সেখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করব। এবং ছাত্ররাও যদি কোনো সমস্যায় পড়ে তারাও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি আরেকটা কথা বলবো, আমি যেহেতু অনেকগুলি কথা বলছি ট্রেনিং সম্পর্কে, সুতরাং এই ট্রেনিংটা এই করোনাকালীন সময়ে, বিশ্ব প্যান্ডেমিকের এই সময়ে, এটা আমরা সবাই এখন ওয়ার্ক এট হোমে বিশ্বাসী, ওয়ার্ক এট অনলাইন এতে বিশ্বাসী। এই অবস্থায় আমরা চলছি, এই অবস্থায় আমাদেরকে মোটামুটি ভাবে আমাদের জীবনের সময় কিন্তু একটা দিন পার হয়ে যাওয়া মানে জীবন থেকে একটা দিন শেষ হয়ে যাওয়া। আমাদের সবার হায়াত ফিক্সড, এটা আমরা সবাই বিশ্বাস করি, সব ধর্মের লোকেরাই বিশ্বাস করে। সুতরাং এই সময়ের ভিতরে কে কত অল্প সময়ে সর্বোচ্চ শৃঙ্গে উঠতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে একটা মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এই সময়টাকে কাজে লাগানোর জন্য এখন একটা ভালো সময়। অন্য সময় ক্লাস টেস্টের চাপ থাকে, অন্য সময় পরীক্ষার চাপ থাকে, অন্য সময় ক্লাসে অ্যাটেন্ড করার চাপ থাকে, অনেক ধরনের ব্যস্ততা থাকে। আবার আরো সবচেয়ে বড় ব্যস্ততা বাংলাদেশ হলো ট্রাফিক জ্যামের জন্য ছেলেদের অনেক সময় নষ্ট হয়ে যায়। সুতরাং এই যে একটা সময়, এই সময়টুকুকে অনলাইন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে আমরা যদি একটা ভালো ক্যাম্প আয়োজন করতে পারি, ভালো ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে পারি, এবং এই ট্রেনিং থেকে আমার যে ছাত্ররা কি আউটপুট পেল সেটা যদি ছাত্ররা বুঝতে পারে, সুতরাং তারা একে কাজে লাগিয়ে, আমি আশা করতেছি, আমি দোয়া করতেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররা অনেক উপরে উঠবে। তাদের সবার শুভকামনায় আমি আমার এই বক্তব্য শেষ করলাম। সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শরীফউদ্দিন স্যারকে আমাদের তার মূল্যবান সময় কিছুটা অংশ দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি ডক্টর যুগল কৃষ্ণ দাস স্যারকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ নাবিলা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা অর্গানাইজ করছে তাদেরকে, এবং কৃতজ্ঞতা। আজকে আমাদের এই ক্যাম্প প্রোগ্রামে যারা আছে শিক্ষকরা, আমাদের প্রফেসর শরীফউদ্দিন, আমাদের চেয়ারম্যান আছেন আশরাফুল ইসলাম আছেন, আর কেউ থাকে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি খুব খুশি হয়েছি যে আজকে দেখলাম আমাদের কতজন, প্রায় 142 জন লোক আছে আমার এখানে মিটিং এ। ইট ইজ এ গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্টস। এই প্যান্ডেমিকের ভিতরে সবাই উপস্থিত হয়েছে এবং সবাই সুস্থ আছে দেখে খুব ভালো লাগছে। আর এই সময় এই যে একটা গ্যাদারিং বা যেভাবে ভার্চুয়ালি আমরা গ্যাদারিং হচ্ছে, এটা আসলে দরকার খুব আমাদের এই যে বর্তমান সিচুয়েশন, আমরা ঘরবন্দি আছি অনেকেই। আমাদের যে মেন্টাল, মানুষের ঘরবন্দি, মানুষ তো জীব, সামাজিক জীব, সমাজের সাথে মিশে থাকতে হয়, তাই না? সো আমরা তো এগুলা অনেক দিন প্রায় 7 মাস হয়ে গেল আমরা এগুলা দূরে আছি, কিন্তু এই প্রোগ্রামটা করছো, এটার জন্য অনেক ধন্যবাদ এবং খুবই ভালো মানে উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উদ্যোগটা আমি খুবই ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের শোভন কালকে আমাকে ফোন দিয়েছে, আমি খুব খুশি হয়েছি যে জেনে। আর প্রোগ্রামিং তো অবশ্যই আমাদের দেশের জন্য, যেহেতু আমরা বাঙালি, আসলে আমি যেটা বলি সবসময়, আমরা বাঙালিরা প্রচন্ডই মেধাবী আসলে, আমাদের যেটা গড গিফটেড, কিন্তু আমরা মেধাকে আমরা যেটা বলি আমরা আসল কাজে না লাগিয়ে মানে অন্য কাজে লাগাই, এই জন্য আমরা এখন উন্নত হতে পারিনি। আমরা থাকতাম সিঙ্গাপুর, মালয়েশিয়াতে, উন্নত দেশ। আমাদের যে মেধা দিয়েছে আসলে আমরা বেশি করে শো করতে পছন্দ করি। আর আমি মনে করি আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারা প্রচন্ড মেধাবী, এবং আমি মনে করি তারা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ চিন্তা করলেই দেশ বলতে কি, আমার দায়িত্ব আমি যদি পালন, সেই রেসপন্সিবিলিটি যেটা সময় নিবর্ত, এগুলো যদি মানি, তাহলে আমরা শো করার থেকে আমরা কাজ করলে অনেক বেড়ে যাবে। এই যে আমি তো বলি জাপান তো ওরা কোনোদিনও আমি দেখিনি কম্পিটিশনে যায় কিছু করে, কিন্তু কোথায় চলে গেছে ওরা? কারণ ওরা কাজ করে, আসলে দায়িত্ববোধ নিয়ে কাজ করে। আমাদের সেটা করা দরকার। আমাদের বাঙালি জীবিত এটা না, আমরা শো করি বেশি আসলে। হ্যাঁ, এই যে শো করাটা
বন্ধ করতে হবে। আসলে আমাদের কাজ করতে হবে, এবং কিভাবে কাজ করতে হবে, অনেস্টলি, দায়িত্ববান ভাবে, যার যার দায়িত্ব সেটা পূর্ণাঙ্গ পালন করতে হবে, এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে। আমরা যদি নিজের কি লাভ হবে সেই চিন্তা করে যদি প্রোগ্রাম করি, তাহলে কিন্তু প্রোগ্রামার হবে না, তাই না? চিন্তা করতে হবে প্রোগ্রামিং করব, আমার মেধাবীকে বিকাশ করব, আমি প্রোগ্রামিং করে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস তৈরি করব, এটা মানুষের কল্যাণে কাজ হবে। সেই চিন্তা মাথায় রেখেই প্রোগ্রাম করা উচিত সবাই, তাই মনে করি। আমরা একটা প্রোগ্রাম করে, ঠিক আছে, আমি যখন টার্গেট থাকে আমি গুগলে চাকরি করব, আসলে ঠিক আছে, টার্গেট থাকা উচিত, অ্যাম্বিশন থাকা উচিত, কিন্তু তার থেকে বলে মানুষের কল্যাণে কাজ করবো, সেই মেন্টালিটি না হলে কিন্তু দেশ কোনোদিন উন্নতি হবে না। আসলে যতই আমরা বলি আমরা শো করি, অনেক কিছু আমরা করি, কিন্তু আমরা তো এখন অনেক পিছিয়ে আসছি। আমরা আমাদের আশেপাশের বা আমাদের ওয়ার্ল্ডের থেকে অনেক পিছিয়ে আসছি। আমরা তো অনেক বলি, ঠিক আছে, আমরা গুগলে চাকরি করে কয়েকজন আমরা চাকরি করি, তাই না? মানে পাশের দেশে ইন্ডিয়া তো কাজ করে, তাই না? এই সো আমাদের এই কাজটা, এগুলা দরকার হলো, যেটা আমরা বেশি সেলফ সেন্ট্রিক, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বেশি, নিজের ইন্টারেস্ট, নিজের সব দেখি, তাই এগুলা বাদ দিতে হবে। আসলে নতুন প্রজন্মের কাছে তোমরা যে প্রোগ্রামার ভবিষ্যতে হবে, এবং আমি যা বিশ্বাস করি আমাদের যে গড গিফটেড যে মেধা আছে, প্রচন্ড মেধাবী আমি মনে করি। কারণ আমি পড়াশোনা করছি বহু দেশের ছাত্রদের সাথে, আমরা অনেক ভালো ছিলাম, কিন্তু আমরা সেই মেধাকে আসল কাজে না লাগিয়ে আমরা মানে যেটা বলে অন্য কাজে লাগাই আসলে। তাইলে এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি এখন। কিন্তু আমাদের জাতি তো কথা না, আমার থাকার কথা মালয়েশিয়া তো উন্নত, তা অবশ্যই মালয়েশিয়া উন্নত থাকা উচিত। মালয়েশিয়ান জাতির থেকে আমরা অনেক মেধাবী, কারণ আমাদের সেই বললাম না, আমাদের যে সেলফ সেন্ট্রিক স্বার্থপরতা, আমাদের মানে একজনে আরেকজনের বিরুদ্ধে লেগে থাকা, মানে মানব যেটা বলে আমরা বলি সোশ্যাল মানে মানবিক কাজে মানে কাজ না করা, এগুলো আমাদের ভিতরে কমে যাচ্ছে দিন দিন, যেটা নৈতিকতা আমরা দেখি আজকে, তাই সমাজে। কিন্তু আমি মনে করি আমাদের প্রজন্ম এখন দেখতেছে সবকিছু, তারা ভবিষ্যতে আরো সচেতন হবে কাজে। এই যে প্রোগ্রামিং দিয়ে, আমাদের যে মেধা দিয়া সামাজিক কল্যাণে কাজ করবে, এই কল্যাণ চিন্তা করলে কিন্তু অনেক কিছু উঠার যাবে আমি মনে করি। তাইলে আমরা সবাই ভালো করতে পারবো, আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে, নতুন প্রজন্ম ভালো থাকবে। এবং এখন যে প্যান্ডেমিক, সেটাও কিন্তু আমাদের এই ব্যক্তি স্বার্থকে, আমরা দেশের সমাজ প্রকৃতিকে যাচ্ছে তাই ব্যবহার করছি নিজেদের ভোগ বিলাসিতার জন্য, সেই প্রকৃতি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন সেই প্রকৃতিবিদ আমরা এখন কি করতে পারি? একটা সামান্য করোনা ভাইরাসের আমরা সারা পৃথিবী কিছু করতে পারতেছি, এটা প্রকৃতিকে আমরা যাচ্ছে তাই ব্যবহার করছি। প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, সেটাকে আমাদের সামাজিক যা দায়বদ্ধতা, এগুলা আগে চিন্তা করতে হবে, ভালো করতে পারবো। আমাদের সেই সামাজিক দায়বদ্ধতা ফিরে আসতে হবে এখন, নাইলে কিন্তু আমরা ভবিষ্যতে আসলে ভালো থাকতে পারবো না। আসলে যতই আমরা মেধাবী হই না কেন, যতই আমরা কিছু করবো না, কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতাকে আগে অনেক প্রায়োরিটি দিতে হবে। সেই প্রায়োরিটি দিলে আমরা ভালো করতে পারবো। এবং আজকের এই যে আমি প্রচন্ড খুশি হয়েছি, এত বললাম তো 176 জন কত, আমাদের 148 জন এখন আছে, আরো বেশি ছিল। আমরা অনেকেই জয়েন করছি, এই জন্য খুব খুশি, ভালো লাগতেছে, সবাই সুস্থ আছে এবং এই প্যান্ডেমিকের সময়, এবং আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের এই প্যান্ডেমিক কেটে যাবে, আমরা আগের আমাদের জীবনে ফিরে আসতে পারবো, এবং আগের থেকে আরো ভালো হবো। আমরা যে আমরা যে সমস্যা মোকাবেলা করবো, আমরা অনেক কিছু শিখেছি এই সমস্যা প্যান্ডেমিকের সময়। আমরা বলি আমাদের যে ভুল ত্রুটিগুলা সংশোধন করে আগামীতে আরো এগিয়ে যাব। আমাদের এই যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তোমরা 3টা বিশ্ববিদ্যালয়, 2টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আসো, খুবই ভালো লাগতেছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভবিষ্যতে বিশেষ করে এখন সুস্থ থাকা খুবই দরকার আসলে মানুষের। সুস্থ থেকে কাজ করো। এই যে আমাদের আজকের গ্যাদারিং, এগুলো দরকার, মাঝে মাঝে করবা তোমরা এরকম, তাহলে ভালো হবে আমাদের জন্য। সবাই দেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারের অনুপ্রেরণা শিক্ষার্থীদের চলার পথে পাথেয় হয়ে থাক। এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর জাহিদুর রহমান স্যার। স্যার, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ সবাইকে। আমি আজকের যে জোরে বলেন, শোনা যায় না। তাই আচ্ছা, ঠিক আছে, আমি একটু কি করে সেট আপ করে নিই। মাইক্রোফোন কাছে নেন। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, আজকের যে অনুষ্ঠানটা, সবাইকে স্বাগত। আমাদের যারা শিক্ষকরা জয়েন করলাম এবং যারা ছাত্ররা, সবাই আজকের অনুষ্ঠানের জন্য তোমাদেরকে
স্বাগত। যেটা মূল যে পয়েন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমরা যে এইভাবে একত্র হতে পারলাম সেটা কিন্তু বেসিক্যালি কারণটা হচ্ছিল যে আমাদের যে ইন্টারনেটের মাধ্যমে আইটির যে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির যে সমস্ত টুলগুলো ছিল, আইটি টুলগুলোকে ইউজ করে নিয়ে আমরা এখন এই পর্যায়ে আসছি। এই পর্যায়ে আসার জন্য যে পরিমাণ কম্পিউটিং ব্যাকগ্রাউন্ড, এই কম্পিউটিং ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু এখন আমাদেরকে হাতে খড়ি নেওয়ার মতো সিচুয়েশন চলে আসছে। আমরা ছোট ছোট প্রবলেমকে সলভ করতে আসলে কিন্তু একটা বড় প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। তাই আজকের যে ছোটখাটো স্টার্টিং, যে ছোট প্রোগ্রাম দিয়ে আমরা ছোট প্রবলেমগুলোকে সলভ করার যে হাতে খড়িটা, সেই হাতে খড়িটা যখন আমাদের হয়ে যাবে তাহলে কিন্তু আমরা বড় বড় এই যে আমরা এত বড় একটা মিটিং করতে পারছি, সেটা বিশাল একটা প্রোগ্রামিং কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের সামান্যতম কাজও যদি আমরা একসময় শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের মতো দেশের জন্য এটা প্রচন্ড রকম হেল্পফুল হবে। যেমন জুম, ওদের যদি একটুখানি হিস্ট্রিটা একটুখানি খেয়াল করে দেখো তাহলে যেটা হবে, তারা কিন্তু শুরু করছিল ছোট একটা প্রোগ্রাম ইউজ করছিল, দুই সেট অফ প্রোগ্রামারদের ভিতরে কমিউনিকেশন দিয়ে অফিসিয়াল কমিউনিকেশন স্টার্ট হলো। তারপর আস্তে 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 মানে কিভাবে আমরা নেটওয়ার্ককে ইউজ করে নিয়ে আমরা ভিডিওগুলোকে কম্প্রেস করে কাজগুলো করতে পারবো, এই সমস্ত সিচুয়েশনস গুলো আমরা হ্যান্ডেল করতে শিখলাম। তারপরে না এখন জুম এই কোভিড সিচুয়েশনে বারবারন্ত অবস্থা, ফলে আমাদেরও কিন্তু এই এত কমপ্লেক্স সিচুয়েশনটাকে ধরবার জন্য আমাদেরকে কিন্তু হাতে খড়ি করতে হবে এই ধরনের কন্টেস্ট মাধ্যমে। ফলে আমি তোমাদের সবাইকে স্বাগত, যাতে এই ধরনের অনুষ্ঠানগুলোতে বড় বড় প্রবলেম সলভ করে ছোট ছোট প্রবলেমগুলোকে রিজলভ করে তারপরে বড় একটা প্রবলেমকে সলভ করার জন্য হাতে খড়ি হবে। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত। ধন্যবাদ স্যার আপনাকে। শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবেন আর দোয়া করবেন শিক্ষার্থীদের জন্য। নেটওয়ার্কের এই তীব্র সমস্যার মধ্যেও এত শিক্ষার্থী খুব উৎসুকভাবে অপেক্ষা করছে। আমরা অন্য সময় যদি অন্য কোনো স্যারকে পেয়ে থাকি আমাদের সাথে, আমরা তাদের ছোটখাটো অনুপ্রেরণা নিব। এখন আমি অনুরোধ করছি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর লিটন রোজারিও স্যারকে আমাদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। স্যার। সবাইকে ধন্যবাদ। এখানে উপস্থিত আজকে যে মিটিং হচ্ছে, যে প্ল্যাটফর্মে আমরা আসছি, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এখানে উপস্থিত, এখানে যোগদানকৃত সকল শিক্ষক, ছাত্র এবং যারা যারা আছে এখানে সবাইকে শ্রেণীমতো শুভেচ্ছা সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত কিছু কথা সবার সাথে সহযোগিতা বা শেয়ার করব। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা এখন আইসিটির যুগে বাস করি, মনে হয় তাই বলা যায়। আইসিটির এই যুগে যখন এই যুগটা যখন এভাবে ফ্লারিশ করেনি, এভাবে যখন এটা আমরা ব্যবহার করার মতো উপযোগী হয়ে ওঠে নাই, এই যুগের আগে যখন আমরা মিটিং করতাম, সবাই আসতাম একসাথে আসার পরে তারপর মিটিং শুরু হতো। বিভিন্ন জন বিভিন্ন ট্রান্সপোর্টে করে বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা করে এক জায়গায় জড়ো হতে হতো। তাহলে আমরা ওইটাকেও কমিউনিকেশন বলতাম, যোগাযোগ। কিন্তু আমার মনে হয় ওইটার অ্যাকচুয়াল সত্যিকার টার্মটা কমিউনিকেশন না হয়ে ট্রান্সপোর্টেশন হলেই ভালো। আগে ট্রান্সপোর্টেশনের যুগে আমরা বস্তু বা ব্যক্তি ট্রান্সফার হইতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতাম। আজকে আমরা ব্যক্তিরা ভৌগোলিক ভাবে দূরে থেকেও আমরা সবাই কাছে আছি। তার মানে ভৌগোলিক যে দূরত্ব, সেটাকে আইসিটির কল্যাণে আমরা ওভারকাম বা জয় করতে পেরেছি।
একসাথে আসতে পেরেছি। তাহলে এটা হলো প্রথম আমার বক্তব্যের প্রথম পার্ট, যে আমরা আসলে আইসিটি কল্যাণে আজকে এই অনুষ্ঠান করতে পারছি। এইটা যেন আমরা মনে রাখি যে আমরা যারা এখানে আছি তারা সবাই আইসিটি এই যে ফিল্ড, এই ফিল্ডের সাথে জড়িত। বর্তমান বিশ্বে প্রায় অনেক কিছুই করোনার কারণে বা আপৎকালীন সময়ে অনেক সময় বন্ধ হয়ে যায়। আইসিটির কারণে আমাদের কিন্তু জীবন এগিয়ে চলছে। এটা একটা বড় ধরনের সার্ভিস বা সেবা আমরা সারা পৃথিবীকে আমাদের এই আইসিটি কল্যাণে আমরা এই 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 ক্ষেত্রের অবদান সারা পৃথিবীর জন্য। দ্বিতীয় যেটা বলতে চাই আমি, যে আমাদের এই যে প্রোগ্রামিং আমরা করি, যেমন আমরা যখন কোনো জিনিস, কোনো বস্তু, কোনো অবজেক্ট কোনো পাত্রে রাখি তখন একটা পাত্র বা কন্টেনার লাগে। কিন্তু আমরা যখন অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত ধারণা, যেমন 5টি আম আমরা একটা ঝুড়িতে রাখতে পারি, কিন্তু শুধু 5 কিন্তু আমরা ঝুড়িতে রাখতে পারি না। আমরা বস্তু রাখতে পারি কন্টেনারে, কিন্তু আমরা সংখ্যাটাকে রাখতে পারি না। কিন্তু প্রোগ্রামিং এমন একটা টেকনোলজি যেখানে আমরা সংখ্যাকেও রাখতে পারি কন্টেনারের মধ্যে। সেই কন্টেনার কি? ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমরা সংখ্যা বা অ্যাবস্ট্রাক্ট জিনিসও রাখতে পারি। অ্যাবস্ট্রাক্ট জিনিস আমাদের কোথায় কাজ করে? আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেনে। তাহলে কোন একটা জিনিস আমরা বুঝতে পারলাম কিনা, আমরা তো ব্রেনে ঢুকে বুঝতে পারি না কোন একটা কাজকে আমরা আসলে অ্যালগরিদমটা বুঝতে পেরেছি কিনা। যখন প্রোগ্রাম করে তার ডাটা দিয়ে আমরা যখন দেখি ইনপুট আউটপুট মধ্যে যে সম্পর্ক, সবসময় ভ্যালিড আউটপুট দিচ্ছে, কারেক্ট আউটপুট দিচ্ছে, তখন আমরা বুঝি যে কম্পিউটারের প্রোগ্রামটা ঠিক হয়েছে। এবং যেই মুহূর্তে আমি পারফেক্টলি কেউ প্রোগ্রাম লিখতে পারলো, আমরা ধরে নিই যে এখন তার ওই অ্যালগরিদম সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা পূর্ণ হয়েছে, অর্থাৎ তার ধারণাটা পূর্ণতা পেয়েছে বা ধারণা ঠিক আছে। তার প্রোগ্রামিং করাটা সময়ের অপচয় না, প্রোগ্রামিং করাটা বরঞ্চ আমাদের কম্পিউটার সায়েন্স যে অ্যালগরিদমের সমন্বয়, সেটাকে একসাথে আমরা বুঝতে পারি, থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বুঝতে পারি কিনা তা বোঝার একটা নিয়ামক। কাজে কেউ যদি প্রোগ্রাম ভালো করতে পারে, স্বয়ংক্রিয়ভাবেই তার এদিকে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও ভালো হওয়ার কথা। আরেকটা জিনিস জাহিদ স্যার বললেন যে আসলে ছোট ছোট জিনিস দিয়ে হয়। আমরা যদি ওয়ার্ল্ডের দিকে তাকাই, সারা ইউনিভার্সে সবকিছু আলটিমেটলি ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি, ছোট ছোট পার্টিকেল দিয়ে এত বড় মহাবিশ্ব। আমরা যদি বায়োলজিক্যাল সিস্টেমেও তাকাই, ওখানে দেবো ছোট ছোট কোষ দিয়েই পুরা সিস্টেমটা তৈরি। আমরা যদি বিল্ডিংও তাকাই, ছোট ছোট ইট, ছোট ছোট গাঁথনি দিয়েই পুরো বিল্ডিংটা তৈরি হয়। সেদিক থেকে দেখা যায় যে আজকে যে ছোট ছোট প্রোগ্রাম আমরা করছি, এক সময় যখন আমরা প্রফেশনাল লাইফে জয়েন করব, যোগদান করব, প্রফেশনাল বা আমরা কর্মজীবনে যাব, তখন দেখবো যে এই ছোট ছোট প্রোগ্রামগুলি একসাথে বড় হয়ে বিশাল একটা প্রোগ্রাম বা একটা স্যুট, সফটওয়্যার স্যুট তৈরি হবে, বিশাল একটা সফটওয়্যার তৈরি হবে। সুতরাং আমি সবাইকে সাধুবাদ জানাই, সবাইকে উৎসাহিত করি। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান কম্পিউটার সায়েন্সে তো বটেই, এইটার সাথে সংযুক্ত যতগুলো ক্ষেত্র আছে সব সায়েন্সেই নিয়মিত যদি চর্চা করা যায়, তাহলে এতে ইতিবাচক দিকই অনেক বেশি, ক্ষতিকর দিক আমার চোখে তেমন পড়ে না। আর একটা জিনিস যুগল স্যারও বলেছেন যে আমরা অনেক সময় নষ্ট করি। আমাদের মনে রাখতো বিশ্ববের গল্পের মতো, খরগোশ অনেক ফাস্ট, তারপর খেলা শেষে দেখা গেছে কচ্ছপ বিজয়ী হয়েছে। তার কারণ খরগোশ অলস ভাবে সময় কাটাইছে ঘুমায়, কিন্তু কচ্ছপ তার স্পিড কম হলেও সে কিন্তু আস্তে 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 তার গন্তব্যে পৌঁছে গেছে। কাজে এমবিশন থাকা ভালো, গন্তব্য থাকা ভালো, কিন্তু সেই গন্তব্যে পৌঁছার জন্য প্রতি মুহূর্তে নিরন্তর ভাবে কাজ করতে হবে। আমরা যারা সায়েন্সে পড়ি, আমরা নিজেরাও জানি, আমরা অনেক সময় যখন কোন একটা সরল লেখা বা কোন একটা রেখা বা কোন একটা অংশের দৈর্ঘ্য নির্ণয় করছি ক্যালকুলাসে, প্রথমে ছোট্ট একটা অংশ ডিএক্স ধরে নিছি, তারপর সেটাকে আস্তে আস্তে যোগ করে করে ইন্টিগ্রেশন করেই পুরো সরল লেখাটা পেয়ে গেছি। এই যে আজকে ছোট্ট ছোট্ট কাজ করতেছি, এই সবগুলো কালেকশন করলে একসময় বড় একটা কাজ হবে। কাজে আশা করি আমার বক্তব্য যথেষ্ট হয়েছে, সময়েরও দাম আছে, সবাই এখানে কষ্ট করে এসেছেন, সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি এই অনুষ্ঠান উদ্বোধন করছি, যাতে আমাদের যারা এখানে প্রোগ্রামার বা প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্য এসেছে তারা যেন তাদের অনুষ্ঠান শুরু করতে পারে। সবাইকে আবারও শ্রেণী মতো শুভেচ্ছা ও ধন্যবাদ।
ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। আমি এবার মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যারকে অনুরোধ করব শিক্ষার্থীদের কাছে এসে এই ব্যাপারে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যারকে প্রোগ্রামে অনুমতি দেওয়ার জন্য। তো আমাদের এই প্রোগ্রাম বা ক্যাম্পটি সম্পর্কে এখন আমি একটু ওভারভিউ দিব সবাইকে। ওকে, আজকে 3 তারিখ আমাদের প্রোগ্রাম ওপেনিং সেরেমনি শেষ হয়ে গেল। তো এরপর আমাদের যে পার্টটা থাকবে সেই পার্টটা হচ্ছে একজন বিগিনার কিভাবে প্রোগ্রামিং কন্টেস্ট বা হচ্ছে এই প্রবলেম সলভিং এর সাথে কিভাবে হাতে খড়ি তার হতে পারে। তো এই বিষয়ে আমাদের সাথে বলার জন্য থাকবে রায়হাত জামান নিলয়, জাহাঙ্গীরনগর 41তম আবর্তন ওয়ার্ল্ড ফাইনালিস্ট, 2 টাইমস ওয়ার্ল্ড ফাইনালিস্ট, এন্ড সে এখন গুগলে আছে। তো এর পরবর্তী স্টেপে থাকবে আমাদের যারা পাস্ট কন্টেস্টেন্ট বা ওয়ার্ল্ড ফাইনালিস্ট তাদের সাথে ওপেন ডিসকাশন। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা বা কন্টেস্টেন্টরা তাদের বিভিন্ন প্রশ্ন করতে পারবে এবং সরাসরি তাদের সাথে ইন্টারেকশনে যেতে পারবে। তো আজকে এগুলোর ভিতর দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ হবে। তারপর আগামীকালকে বিকাল 5টা থেকে থাকবে ড্রাফট সিনিয়র সেকশন। এখন সিনিয়র সেকশন বলতে কাদেরকে বুঝাচ্ছি এবং জুনিয়র সেকশন বলতে কাদেরকে বুঝাচ্ছি? সিনিয়র বলতে বুঝাচ্ছি সেকেন্ড ইয়ার ওর অ্যাবভ। ফার্স্ট জুনিয়র বলতে বুঝাচ্ছি শুধুমাত্র ফার্স্ট ইয়ার। যারা ফার্স্ট ইয়ার তাদেরকে শুধুমাত্র জুনিয়র বোঝানো হচ্ছে। ওকে, সো এক্ষেত্রে সিএসসি, আইআইটি বা হচ্ছে এমবিএসটির যারা আছো সবাই খেয়াল রাখবে, যারা ফার্স্ট ইয়ার তারা জুনিয়র ক্যাটাগরিতে পড়ো, আর ফার্স্ট ইয়ার ছাড়া বাকি সবাই সিনিয়র ক্যাটাগরিতে। 4 তারিখ বিকেলে গ্রাফ হবে আর জুনিয়রদের ক্লাস হবে। আর 5 তারিখ সিনিয়র এবং জুনিয়র বোথ ক্যাটাগরিতেই কন্টেস্ট হবে। 6 তারিখে সিনিয়রদের ডিপি, জুনিয়রদের ক্লাস। 7 তারিখ কন্টেস্ট। 8 তারিখ ডাটা স্ট্রাকচার ক্লাস এবং জুনিয়রদের ক্ষেত্রে হবে ওই রেগুলার ক্লাস। 9 তারিখে হচ্ছে কন্টেস্ট হবে। 10 এবং 11 আমরা কোনো প্রোগ্রাম রাখছি না, কারণ 10 তারিখ এবং 11 তারিখ আমরা জানি বাক্সের প্রোগ্রামিং ক্যাম্প হবে। তো এই ক্যাম্পগুলোতে তোমাদের পার্টিসিপেশন বাধ্যতামূলক করা হচ্ছে। আর 12 তারিখে হচ্ছে ম্যাথ প্লাস গ্রিডি ক্লাস হবে, করেসপন্ডিং কন্টেস্ট হবে তারপরের দিনে। 14 তারিখ স্ট্রিং হবে, করেসপন্ডিং কন্টেস্ট তারপরের দিন 15 তারিখে। 16 তারিখে গেম থিওরি এবং 17 তারিখ সকালবেলা, 17 তারিখ হচ্ছে সকালবেলা কন্টেস্ট হবে। কন্টেস্ট হয়ে আমাদের ক্লোজিং সেরিমনির মাধ্যমে আমরা আমাদের এই ক্যাম্পটা শেষ করব। তার মানে হচ্ছে আমাদের 2 সপ্তাহ কন্টিনিউয়াস ক্যাম্প চলবে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রামটা চলবে। আশা করি এই প্রোগ্রামের ভিতর দিয়ে তোমরা বুঝতে পারবে যে অ্যাটলিস্ট কিভাবে আমাদের শুরু করতে হয়। এই প্রোগ্রামে ক্যাম্পের ভিতর দিয়ে হয়তো তোমরা অনেক কিছু জানবে না, অনেক কিছুই বুঝবে না, বাট তোমরা অ্যাটলিস্ট এই জিনিসটুকু বুঝবে যে আমার এর পরের স্টেপটা কি হবে, আমাকে কি করতে হবে। যখন একটা প্রবলেম দেখবে জাজ করতে পারবে যে হ্যাঁ এটা মনে হয় এই ক্যাটাগরিতে প্রবলেমটা পড়তে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু পুশ করা। এই পুশের আউটপুটটা তোমরা আজকে কালকে বা হচ্ছে 10-15 দিনের ভিতর পাবা না। তোমরা যদি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাও তাহলে হচ্ছে উইদিন 6 মান্থ তোমরা এর আউটপুট দেখতে পাবা। তো আশা করি তোমরা পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকবে এবং একটা জিনিস তোমাদের কাছ থেকে আশা করছি, সেটা হচ্ছে কন্টিনিউটি। আজকে ক্লাস করলাম কালকে করলাম না, এটা যেন না হয়। আমি তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমাদের কমিটমেন্ট, হার্ড ওয়ার্ক এন্ড ডেডিকেশন। ধন্যবাদ সবাইকে। আর এখন জাহাঙ্গীরনগর, ওকে ধন্যবাদ। নাবিলা তুমি শুরু করো। আচ্ছা, আমি এতক্ষণ যা কিছু বলতে পারলাম, আপনাকে কি কেউ কিছু শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি সব শুনেছি। শোনা গেছে। হ্যাঁ, ওকে ধন্যবাদ। শোন, তাহলে আমরা তো লিভ করতে পারি, তাই না? থ্যাংক ইউ স্যার আপনাদের সময় দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ।
আপনাদের সবাই ভালো মূল্যবান থাকো, সময় আমরা দেওয়ার লিভ করলাম। জন্য। হ্যাঁ, ভালো থাকো সবাই তোমরা। ওকে, সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম স্যার। ওকে, ধন্যবাদ স্যার। সবাইকে ধন্যবাদ। নাবিলা। আচ্ছা, 45তম আবর্তনের কামরুল হাসান কানেক্টেড? শিক্ষার্থীদের সামনে এখন চলে আসছে 45তম আবর্তনের কামরুল হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার। আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং এর স্বর্ণযুগের কিছু গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবো। এখানে প্রোগ্রামিং কম্পিটিশনে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে কম্পিটিশন তার নাম হচ্ছে এসিএম আইসিপিসি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2015, 2016 এবং 2017 সালে পরপর 3 বার এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো আমরা এই প্রতিযোগিতায় যেই দলগুলো অংশগ্রহণ করেছে সেই দলগুলোর সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। 2015 সালে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে যেই টিমটি অংশগ্রহণ করে তার নাম ছিল জেইউ অ্যাসাসি। সেখানে সদস্য ছিলেন নাফিস সাদিক, জেইউ 41 ব্যাচ, আইআইটি। তিনি তার সমসাময়িক সময়ে ছিলেন দেশের সবচেয়ে সফল প্রোগ্রামারদের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ পজিশনে। তারপরে আছেন সুমন ভদ্র ভাই, জেইউ 40 ব্যাচ, সিএসি। তারপর আছেন অনিন্দ মজুমদার ভাই, জেইউ সিএসি 40 ব্যাচ। এই কম্পিটিশনটি আয়োজিত হয়েছিল মরক্কোতে। এখানে আমাদের জেইউ টিমের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আর কয়েকজন যে টিমটি অংশগ্রহণ করেছিল সেই সদস্যরা উপস্থিত রয়েছেন। এরপরে 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে টিমটি অংশগ্রহণ করেছিল তার নাম ছিল জেইউওএন কিউব এবং জাহাঙ্গীরনগর ইতিহাসে এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল এই টিমটি। এখানে বরাবরের মতো ছিলেন নাফিস সাদিক ভাই, যে আইআইটি 41 ব্যাচ। তারপরে ছিলেন নীলা দত্ত ভাই, যে আইআইটি 41 ব্যাচ। তারপরে সবচেয়ে ডানে ছিলেন রায়হাত জামান নিলয় ভাই, যে 41 সিএসসি ডিপার্টমেন্ট। পরবর্তীতে এসএম আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনাল 2017 সেখানে অংশগ্রহণ করেছিল জেইউ সার্কাভিক। তার টিম মেম্বাররা হচ্ছেন যথাক্রমে রায়হাত জামান নিলয় ভাই, জেইউ 41 সিএসসি ডিপার্টমেন্ট। তারপরে আছেন বীর বাহাদুর খাত্রি, নিও জাহাঙ্গীরনগর সিএসসি ডিপার্টমেন্টের 41 ব্যাচ। এরপর সর্বদানে আছেন সাহেদ সোহেল ভাই, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি ডিপার্টমেন্টের 42 ব্যাচের ছাত্র ছিলেন। এখানে রয়েছেন আরিফ জামান ভাই, উনি কম্পিটিটিভ প্রোগ্রামার ছিলেন এবং উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গুগলার। আর এখানে উপস্থিত প্রত্যেকেই বর্তমানে গুগলে কর্মরত রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও কোনো অংশ পিছিয়ে নেই। 2018 সালের এনজিপিসি ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট প্রতিযোগিতায় তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার টিম মেম্বাররা হচ্ছে বাম দিক থেকে বলছে রিচিতা রিফাত, জেইউ সিএসসি 46 ব্যাচ। মাঝখানে রয়েছেন সাবেরা মাহমুদ প্রমিয়াপু, জেইউ 44 ব্যাচ আইআইটি। সর্বডানে রয়েছেন মীর নওশিন জাহান, জেইউ আইআইটি ডিপার্টমেন্টের 45 ব্যাচের ছাত্রী তিনি। তো এই হচ্ছে আমাদের কামরুল, আরিফ ভাইয়ের ছবিটাতে আবার যাও।
আরিফ ভাই কিন্তু ওয়ার্ল্ড ফাইনালিস্ট। তোমরা হয়তো জেনে থাকবে সবাই, আরিফ ভাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং উনি ওয়ার্ল্ড ফাইনালিস্ট। তো এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে সবাই ওয়ার্ল্ড ফাইনালিস্ট। তো এই হচ্ছে আমাদের কিছু সংক্ষিপ্ত স্যার ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ধন্যবাদ কামরুল হাসান। নিলয় আছো? রাহাত জামান নিলয়? হ্যাঁ ভাই আছি। ওকে, তো এই মুহূর্তে প্রথম বর্ষের বা হচ্ছে যারা প্রোগ্রামিং কন্টেস্ট করতে চায় তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য বা হচ্ছে একটা গাইডলাইনের জন্য আমি রাহাত জামান নিলয়কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ শোভন ভাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার আশপাশ থেকে একটু সাউন্ড আসতে পারে, কেউ কিছু মনে না করলে খুশি হব। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। নিলয় একটু জোরে বলতে হবে। হ্যালো, একটু জোরে বলতে হবে নিলয়। আচ্ছা, এক মিনিট তাহলে। এখন কি ঠিকমতো শোনা যাচ্ছে? হ্যাঁ, বেটার। ওকে, সো আজকে সকালে হঠাৎ করে শোভন ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ফার্স্ট ইয়ারে যারা আছে, আমি যদি সঠিক জেনে থাকি তাহলে সম্ভবত 49 ব্যাচ, তাদেরকে কিছু প্রবলেম সলভিং সম্পর্কে আইডিয়া দিতে হবে এবং এটার একটা গাইডলাইন দিতে হবে কিভাবে শুরু করা যায়। সো আমি আমি আমার প্রবলেম সলভিং এর ক্যারিয়ারটা শুরু হয় ফার্স্ট ইয়ারে ভার্সিটি থেকেই। সেক্ষেত্রে সে সময় শোভন ভাই এবং রাফসান ভাই হচ্ছে আমাদের বেসিক্যালি গাইডলাইনটা দিয়েছিল। সো তাদের থেকে আমি যতটুকু শিখছি বা যতটুকু বুঝছি সেটারই একটা সারমর্ম এখানে আমি তুলে ধরার চেষ্টা করব। সো প্রবলেম সলভিংটা কি, সেটা হচ্ছে আসলে আমরা যে ম্যাথ সলভ করতাম এতদিন, আমরা ইন্টারমিডিয়েট বা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যে ম্যাথগুলা সলভ করছি সেই টাইপেরই কিছু জিনিস। একটা প্রবলেম একটা বেসিক্যালি কোশ্চেনই থাকবে, সেই কোশ্চেনটাকে আমাদের আর কি সলভ করতে হবে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট থাকে, সেটা হচ্ছে যে আমরা যখন ম্যাথ বা ফিজিক্সের কোনো একটা প্রবলেম সলভ করতে যাই তখন ওখানে বলে দেয় সরাসরি যে তোমার ভেলোসিটি বের করতে হবে অথবা বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, কিন্তু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সেটা বলা থাকে না। সেটা খুব ডিফারেন্ট একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, কিন্তু সেটা থেকে আমাদের মেইন প্রবলেমটাকে বের করে এনে সেটার জিসটা আমাদেরকে বের করে এনে সেটা থেকে সলভটা করতে হয়। এটাই বেসিক্যালি ডিফারেন্ট। কিন্তু আসলে আমরা যদি একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত চিন্তা করি, ট্র্যাডিশনাল যে অঙ্ক বা ম্যাথমেটিক্স করে থাকি আমরা, সেটার সাথে এটা খুব বেশি ডিফারেন্ট না, এটা আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু করছি প্রবলেম সলভিং সেটা থেকেই। তো এখন হচ্ছে আমার ক্ষেত্রে প্রবলেম সলভিং হচ্ছে শুরু করাটা 3টা স্টেপে আমি বেসিক্যালি চিন্তা করি। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ শেখাটাকে আমি এভাবে চিন্তা করি সবসময়, তুমি যদি দেখো আমরা যদি দেখি যে হচ্ছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি অনেক ছোটবেলা থেকে শুরু করি। সো শুরুতেই কিন্তু তোমাকে গ্রামার শেখানো হয়। সো তুমি প্রথমে গ্রামার শিখবা, তারপরে গ্রামারের থেকে তারপরে একটা সেন্টেন্স ক্রিয়েট করা শিখবা, তারপরে আস্তে আস্তে প্যারাগ্রাফ বা লেটার লিখবা অথবা এসে লিখবা, রাইট? সো আমার কাছে হচ্ছে ফার্স্ট স্টেপ প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ শেখাটাই, যে এই ল্যাঙ্গুয়েজ শেখাটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রবলেম সলভিং এর গ্রামার শেখা। সো সেক্ষেত্রে আমরা আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখতে পারি, সি প্লাস
না। সো এই জন্য শুরুতেই একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সি সি প্লাস প্লাস, ইফ এলস কেমনে কাজ করে বা ফর লুপ কিভাবে কাজ করে, তারপরে আমরা কিছু অ্যালগোরিদম শিখে সেটা থেকে প্রবলেম সলভ করার ট্রাই করব। আর থার্ড স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সো আমরা এই ফার্স্ট এবং সেকেন্ড স্টেপে যে জিনিসগুলো শিখলাম সেগুলা আমরা কতটুকু শিখতে পারছি সেটা জানার একমাত্র ওয়ে হচ্ছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। সো ইমপ্লিমেন্ট করার অনেক ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি নিজে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারো, প্রবলেম ক্রিয়েট করে সেটা তুমি সলভ করতে পারো কিনা দেখতে পারো, অথবা আমাদের যে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার বই আছে সেই বইয়েরও অনেকগুলো এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো আমরা করতে পারি, করে চেক করতে পারি। আর কিছু অপশন থাকে, সেটা হচ্ছে যে অনলাইন যা যে প্রবলেম সলভ করা, ইউভিএ, কোডফোর্সেস, এখানে প্রচুর প্রবলেম পাওয়া যায়, সহজ থেকে শুরু করে কঠিন এবং মানে অনেক কঠিন টাইপেরও প্রবলেম পাওয়া যায়। সো আমরা চেষ্টা করব শুরুতে একটু সহজ প্রবলেম সলভ করা। সো সহজ প্রবলেম সলভ করে আমরা প্রথমে মানে নিজেদেরকে একটু ঝালাই করে নিব যে ফার্স্ট এবং সেকেন্ড স্টেপে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো পারলাম কিনা। এরপরে যখন আমাদের আরো একটু কঠিন প্রবলেমের দিকে যা লাগবে তখন আমরা আবার ফার্স্ট স্টেপ থেকে শুরু করে দেখবো যে আমরা আবার নতুন ভাবে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা। সো এটা থেকে অনলাইনে প্রবলেম সলভ করা, যেটা হচ্ছে নিজে থেকেই করা যায়, আর একটা থেকে প্রোগ্রামিং কন্টেস্ট। প্রোগ্রামিং কন্টেস্টে দুই রকম হয়, একটা হচ্ছে অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট আর একটা অনসাইট। সো অনলাইন সম্পর্কে যদি বলতে চাই তাহলে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে ইন্ডিভিজুয়ালও হয়, কখনো কখনো টিমও হয়। সো কন্টেস্ট আয়োজন করা হয়, সেখানে পার্টিসিপেট করে আসলে নিজেকে অন্যদের সাথে কম্প্যারিজন করা যে হচ্ছে আমি কতটুকু শিখতে পারছি, বা তোমার সমসাময়িক যারা আছে, যে তোমার ফ্রেন্ডরা, অথবা তুমি যদি তোমার সিনিয়রদের দেখো যে তুমি আজকে যে পজিশনে আছো, তোমার সিনিয়র দেখা গেলে 1 বছর সিনিয়র, তারা ঠিক 1 বছর আগে এই পজিশনে ছিল। সো সেই পজিশনে সেই টাইমের সাথে তুমি যদি নিজেকে কম্পেয়ার করে দেখার চেষ্টা করো যে তার প্রগ্রেস কতটুকু ছিল, সেটা অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট গুলাতে যেহেতু প্রোফাইলগুলা ওপেন থাকে সেখান থেকে খুব সহজে তুমি নিজেদেরকে কম্প্যারিজন করে অ্যাকচুয়ালি নিজেদেরকে টার্গেট সেট করতে পারো। আর থেকে অনসাইট কন্টেস্ট। সো অনসাইট কন্টেস্টটা আমাদের জন্য, যারা বিশেষ করে প্রবলেম সলভিং করে থাকি তাদের জন্য খুবই সেন্সিটিভ একটা বিষয়, একটা মানে আবেগের বিষয়। ওখানে আমরা যাই আমাদের নিজেদের ভার্সিটিকে আসলে রিপ্রেজেন্ট করতে, যদি আমরা ওয়ার্ল্ড ফাইনালে যেতে পারি সেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে। সো সেখানে ভালো করার একটা টার্গেট আমাদের থাকে। সো এইগুলাই হচ্ছে বেসিক্যালি তুমি ইমপ্লিমেন্ট করার জায়গা। সো এই 3টা স্টেপ আমার কাছে সবসময় মনে হয় যে তুমি যদি একজন বিগিনার হিসেবে হোক আর তুমি একজন অ্যাডভান্স প্রবলেম সলভার হিসেবে হোক, সবসময় এই 3টা স্টেপ ফলো করাটা হয়তো সবসময় বেনিফিশিয়াল হবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এরপরে কোশ্চেন আসে হচ্ছে যে প্রবলেম সলভিং কেন করব। সো প্রবলেম সলভিং করার জন্য 2 রকমের টার্গেট হইতে পারে, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। সো শর্ট টার্ম হচ্ছে যে তুমি ফানের জন্য করবা, যে একটা প্রবলেম সলভ করার পরে তুমি যখন সেই প্রবলেমটা সলভ হবে একটা গ্রিন সিগন্যাল পাবা, তখন সেটা দেখে তোমার অনেক ভালো লাগবে। মনে করো তুমি অনেকবার রেড সিগন্যাল পাওয়ার পরে, যেটাকে আমরা রং অ্যান্সার বলে থাকি, তারপরে তুমি হঠাৎ করে যখন একটা গ্রিন সিগন্যাল বা অ্যাকসেপ্টেড পাবা, সেটা তোমার আসলে, তোমার যদি প্রবলেম সলভিং ভালো লেগে থাকে সেটা তোমার অনেক আনন্দ দিবে। আরেকটা থাকে হচ্ছে যে তোমার আসলে বিভিন্ন অনলাইন যা যে প্রবলেম সলভ করার কারণে তোমার একটা ভালো প্রোফাইল হয়, অনেকগুলো প্রবলেম সলভ আছে ওই একটা প্রোফাইলের আন্ডারে, সেটা দেখানো যায় ফিউচারে, যেটা মনে করো যে তোমার একটা আইডেন্টিটি হিসেবে কাজ করে, সেটা একটা বড় হেল্প হয়ে থাকে। আর হচ্ছে তোমার একটা হেলদি কম্পিটিশন তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হবে। লাইক যদি 10 জন তোমার ক্লাসে প্রবলেম সলভিং করে থাকে, কেউ যদি আজকে কোডফোর্সেসে 5টা প্রবলেম সলভ করে তোমার চেয়ে বেশিতে চলে যায়, তাহলে তোমার যদি একটা জিত থাকে যে না আমি তার থেকে আরো বেশি প্রবলেম সলভ করবো, সো এরকম একটা হেলদি কম্পিটিশন হয়। যেটা হেলদি কম্পিটিশন বলার রিজন হচ্ছে এটা অবশ্যই তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, সেটাই কারণ এই কম্পিটিশনটাই আসলে ফিউচারে তোমাকে হয়তো আরো বেশি বড় অন্যদিকে নিয়ে যাবে, যেটা বেসিক্যালি আমাদের ক্ষেত্রে ছিল। আমাদের ব্যাচে 41তম ব্যাচে আইআইটি এবং সিএসসি মিলে অনেক প্রোগ্রামার ছিল এবং সবার মধ্যেই বেশ একটা ভালো হেলদি কম্পিটিশনের কারণেই আজকে আল্লাহর রহমতে 40, 41, 42 ব্যাচগুলা খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারছে। আর থাকে হচ্ছে লং টার্ম টার্গেট। সো লং টার্ম টার্গেটের মধ্যে থাকে হচ্ছে তোমার কন্টেস্টে খুব ভালো রেজাল্ট করা, কারণ একটা কন্টেস্টে যে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও সেটা তুমি 2 দিন প্র্যাকটিস করে কখনো করতে পারবে না, এটা 2 বছর 3 বছর অনেক সময় 4-5 বছরের একটা আউটপুট হিসেবে একটা প্রোগ্রামিং কন্টেস্টে ভালো রেজাল্ট আসে। তারপরে তুমি যদি আরো ভালো করতে চাও তাহলে তুমি তোমার ভার্সিটিকে বা তোমার টিমকে ওয়ার্ল্ড ফাইনাল লেভেলে নিয়ে যেতে পারো এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারো, তোমার ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারো। আর সব থেকে লুক্রেটিভ যে টার্মটা থাকে তোমার হচ্ছে লং টার্মের ক্ষেত্রে টার্গেট হিসেবে, সেটা হচ্ছে যে ক্র্যাকিং ইন্টারভিউজ। ক্র্যাকিং ইন্টারভিউজ বলতে এখানে আমি বোঝাচ্ছি যে অনেক বড় বড় কোম্পানির যে ইন্টারভিউগুলো থাকে সেটা, যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, তারপরে সিঙ্গাপুর থেকে গ্র্যাব বা হোয়াটসঅ্যাপ,
অনেক বড় বড় কোম্পানি আছে যারা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড তাদের অপারেশন চালাচ্ছে, এবং সেক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তাদের প্রথম ক্রাইটেরিয়াই থাকে প্রবলেম সলভিং। তার একটা বড় রিজন হচ্ছে যে যারা প্রবলেম সলভ করে বা এটার সাথে থাকে তাদেরকে সাধারণত ধরা হয় যে তাদের বেসটা বা বেসিকটা খুবই ভালো, এবং তারা খুব সহজে এক পজিশন থেকে অন্য পজিশনে মুভ করতে পারে, মানে তারা অনেক ডাইভার্স হইতে পারে। সো এই জন্য সাধারণত বড় কোম্পানিগুলো দেখে যে কারা ভালো প্রবলেম সলভ করতে পারে তাদেরকেই তারা হায়ার করে, যাতে তাদের যে পজিশন, যে সময়ে, যে সিচুয়েশনে একটা ইঞ্জিনিয়ারের দরকার তারা তাকে সেই পজিশনে নিয়ে তাদের থেকে আউটপুটটা পেতে পারে। সো সব থেকে লুক্রেটিভ যে তোমার টার্গেটটা হইতে পারে সেটা হচ্ছে যে ইন্টারভিউ ক্র্যাক করা। এটা হচ্ছে বেসিক্যালি কেন প্রবলেম সলভিং করা উচিত, সেগুলোর কিছু পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। আর থাকে হচ্ছে যে কিভাবে ইমপ্রুভ করব। আমি অনেকের থেকে, আমার ভার্সিটির অনেক জুনিয়র আছে, অন্য ইউনিভার্সিটির জুনিয়র থেকে এই কোশ্চেনটা পেয়ে থাকি যে ভাই অনেকদিন ধরে প্র্যাকটিস করছি বাট হচ্ছে না, কি করে ভালো করতে পারি। তার একটাই অ্যান্সার হচ্ছে যে তুমি যদি অনেকদিন ধরে প্র্যাকটিস করে থাকো সেটাও হয়তো কম হচ্ছে, সো তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমার একই টপিকের উপরে অনেক প্র্যাকটিস করতে হবে, তোমার ইজি প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে, হার্ড প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো জিনিসটা হচ্ছে নাফিস এখানে আছে, আমি নাফিসের কথাই বলবো, কারণ আমরা যখন ONCube টিমটার জন্য স্ট্র্যাটেজি ফিক্স করতাম বা প্র্যাকটিস করতাম তখন নাফিসই বলতো যে হচ্ছে প্রবলেম সলভিং যতই ডিফারেন্ট হোক এটা হচ্ছে বেসিক্যালি পরীক্ষায় কোশ্চেন কমন ফেলানোর মতোই। পরীক্ষার ক্ষেত্রে যেটা আমাদের হয় সেটা হচ্ছে যে আমরা একটা কোশ্চেন পড়ে যাই, পরীক্ষাতে ওই কোশ্চেনটাই আসবে এবং ওইটারই অ্যান্সার দিব। কিন্তু প্রবলেম সলভিং এর জন্য ক্ষেত্রে যেটা হয় যে তুমি 10টা প্রবলেম সলভ করবা, 10টা প্রবলেম সলভ করলে 10 রকমের আইডিয়া তোমার মাথায় থাকবে। তুমি যখন কন্টেস্ট করতে যাবা সেই 10টা প্রবলেমের আইডিয়া থেকে মিক্সচার করে একটা প্রবলেম সলভ করতে হবে। সো ওইটাও আসলে তোমার কোশ্চেন কমন ফেলানোর মতোই। সো প্রচুর প্রবলেম সলভ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপরে যে অপশনটা লিখছি সেটা আপসলভ। আপসলভ বলতে বোঝায় যে তুমি কন্টেস্টে যখন গিয়েছো, কন্টেস্ট করতেছো, সেটা অনলাইন হোক অথবা অনসাইট কন্টেস্ট হোক, অথবা তুমি মনে করো যে জাহাঙ্গীরনগরের ইন্টারনাল যে ব্যাচের মধ্যে কন্টেস্ট হয় সেগুলাও, সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে যেটা তুমি পারো নাই। সো এই প্রবলেমগুলা কঠিন ছিল বলে তুমি কন্টেস্ট টাইমে পারো নাই, কিন্তু ফিউচারে যে পারবা না এই জিনিসটা মাথায় রেখে দেওয়াটাই হচ্ছে সমস্যা। সো এই যে পরবর্তীতে সেই প্রবলেমগুলো নিয়ে তুমি আবার প্র্যাকটিস করতেছো, চেষ্টা করতেছো প্রবলেমটাকে সলভ করতে পারো কিনা, এটাকে বলা হয় আপসলভ। সো এই আপসলভটা বেশি করতে হবে যাতে তুমি তোমার দুর্বল জায়গাগুলোকে ফিল আপ করতে পারো, তোমার সেগুলোকে যাতে তুমি তোমার স্ট্রেংথ বানাতে পারো। তারপরে থাকে হচ্ছে যে অন্যদেরকে ফলো করা। সো এটা বলতে আমি বুঝাইছি যে হচ্ছে তোমার সিনিয়ররা অনেকে আছে যারা অলরেডি প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কন্টেস্টের সাথে জড়িত ছিল। যেমন আমি যখন করেছি তখন আমার ইমিডিয়েট সিনিয়র ছিল অনিন্দ ভাই, তারপরে শোভন ভাই, রাফসান ভাই। আমি সবার ইউভা আইডি গুলা ফলো করে করে প্রবলেম সলভ করতাম। সো আমি এভাবে চেক করতাম যে তাদের ক্যারিয়ারের শুরুর দিকে কোন প্রবলেমগুলো সলভ করছে, সেগুলো থেকে আমি আস্তে আস্তে প্রবলেম সলভ করা শুরু করছি। সো অন্যদেরকে ফলো করতে হবে যে তারা কিভাবে করছে, সেই ওয়েটা অনেক সময় তোমার গ্রোথের পাথটাকে ইজি করে দেয়। সো অন্যদেরকে ফলো করো, কারণ তুমি যে পাথটা দিয়ে এখন নতুন ভাবে যাইতে চাও সেটা তোমার সিনিয়ররা অলরেডি চলে গেছে। সো তুমি যদি তাদেরকে ফলো করো তুমি হয়তো কিছুটা হইলেও বেনিফিটেড হবা, কারণ তোমার তাহলে অনেক কিছু রিসার্চ না করেও তাদের থেকে অনেক হেল্প পাবা। ডেইলি প্র্যাকটিস করতে হবে, এটা আমার নেক্সট পয়েন্ট। যে আসলে আমরা যেটা অনেককেই আমি দেখছি আমার জুনিয়রদের মধ্যেও, যে হচ্ছে সপ্তাহে 2 দিন খুব কোপায়ে প্র্যাকটিস করতেছে, করে নেক্সট 5 দিন তাদের খোঁজ নাই। সো এটা আসলে করা যাবে না। তুমি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করো, কিন্তু সামান্য প্র্যাকটিস করো, যে প্র্যাকটিসটুকু তোমার কাজে লাগবে। এই ডেইলি প্র্যাকটিসের শিডিউলটা তোমার যদি থাকে তাহলে হচ্ছে তোমার জন্য ইমপ্রুভ করা অনেক বেটার। এবং তোমাকে অবশ্যই প্রবলেম সলভিং কমিউনিটির সাথে থাকতে হবে, কারণ তুমি যদি প্রবলেম সলভিং কমিউনিটির সাথে থাকো, অনেক প্রবলেম নিয়ে তোমার ডিসকাস করা হবে, অনেক অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার নিয়ে ডিসকাস করা হবে। সো তখন তুমি ওইখান থেকে অনেক নলেজ পাবা। আমাদের সময় খুব একটা পপুলার আড্ডা ছিল, সেটা হচ্ছে ফারুক ভাইয়ের দোকানে চা খাইতে খাইতে আড্ডা দেওয়া। সেখানে অনিন্দ ভাই, শোভন ভাই, রাফসান ভাই সবাই মিলে আমরা একসাথে বসে ঘন্টার পর ঘন্টা প্রবলেম সলভ করতাম, ডিসকাস করতাম, কন্টেস্ট কিভাবে ভালো করে যেগুলো নিয়ে করতাম। সো এই কমিউনিটিটাকে ধরে রাখাটা হয়তো হচ্ছে সব থেকে বড় একটা কি পয়েন্ট ইমপ্রুভ করার জন্য। এক্ষেত্রে যেটা হয়, শুধু তুমি নিজে ইমপ্রুভ হবা না, তোমার আশেপাশে যে মানুষগুলো আছে তুমি সবাইকে নিয়ে ইমপ্রুভ করবা। কারণ তুমি যদি তোমার টিমকে নিয়ে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার টিমমেটদেরকেও তোমাকে স্ট্রং ভাবে তাদেরকে বিল্ড আপ করতে হবে। সো এই কমিউনিটিটা অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে আসলে কারোর প্রবলেম সলভিং ক্যারিয়ারটাকে বিল্ড করার জন্য। আর বিগিনার হিসেবে যে মিস্টেক গুলা সাধারণত সবাই করে থাকে সেটা হচ্ছে যে
খুব অল্প প্রবলেম সলভ করা, একটা নতুন অ্যালগোরিদম শিখেই 2-1টা প্রবলেম সলভ করেই মনে করা যে না আমি এই প্রবলেমটা সম্পূর্ণভাবে পারি, আমার আর এই প্রবলেমটা নিয়ে এই অ্যালগোরিদমটা নিয়ে ঘাটাঘাটি করা কিছু নাই। সো এটা হচ্ছে একটা সবথেকে বড় মিস্টেক। তোমাকে প্রত্যেকটা অ্যালগোরিদমেই কিছু না কিছু প্র্যাকটিসে সবসময় থাকতে হবে, আর সবকিছু একবারে শিখে ফেলা এবং দ্রুত শিখে ফেলা এটা হচ্ছে সবথেকে বড় মিস্টেক। আজকেই সব অ্যালগোরিদম শিখে ফেলবো, পুরা সি প্লাস প্লাস জাভা শিখে ফেলবো, এই ধারণা করাটা ভুল। তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে হবে। সো সবকিছু যেটা আমাদের স্যার একটু আগে বলেছিলেন যে হচ্ছে খরগোশের মতো না হয়ে কচ্ছপের মতো ধীর গতিতে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় তোমার হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত। আর গিভিং আপ ইজিলি বলতে হচ্ছে যে তুমি একটা ইজি প্রবলেমে অনেক সময় দেখা যায় যে তুমি আটকে গেছো, সেটাই তোমাকে অনেক প্যারা দিচ্ছে এবং তুমি তখন গিভ আপ করো আর ফিউচারে কখনো প্রোগ্রামিং কন্টেস্ট করবো না এটা মনে করে নাও। সো এইটা করা উচিত না, তোমাকে লেগে থাকতে হবে যে না আমি পারি কিনা করতে। আর হচ্ছে সব থেকে বড় যে জিনিস আরেকটা আছে সেটা হচ্ছে লাইফের ক্ষেত্রে শুধুমাত্র প্রবলেম সলভিং তোমার লাইফ না, তোমাকে লাইফের অন্য পার্টগুলো নিয়েও চিন্তা করতে হবে। কারণ তোমার মন যখন ভালো থাকবে তখন তোমার প্রবলেম সলভিং করতে ভালো লাগবে, তারপর তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। সো তোমার নিজের মেন্টাল রিফ্রেশমেন্টটা অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে সব ক্ষেত্রেই। সো তোমার বন্ধুদের সাথে খেলাধুলা করবা, তুমি যদি আমাদের ক্যাম্পাসে অনেক কনসার্ট হয়, যদিও এখন কোভিড এর কারণে সেসব জিনিস হয় না, কনসার্টে পার্টিসিপেট করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা। বাট সবকিছুর পরেও অবশ্যই ডেইলি স্কেডিউলে যে প্র্যাকটিসটা আছে সেটাও কিন্তু আমাদের করতে হবে, সেটা যেন অবশ্যই আমরা মাথায় রাখি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর লাস্ট আমার অ্যাডভাইস হচ্ছে বি প্যাশনেট। সো প্যাশনটা সব থেকে বড় ব্যাপার, প্যাশন না থাকলে আসলে কোনো কিছুতেই ভালো করা যায় না। সো প্যাশন তোমার মধ্যে বিল্ড আপ করার জন্য তুমি যেটা করতে পারো, অন্যদের স্টোরি শুনতে পারো, যারা অলরেডি সাকসিড হয়েছে তাদের কাছ থেকে শুনতে পারো যে তারা কিভাবে এই পর্যায়ে আসছে, তাদের বাধা কি ছিল, তারা কোন ওয়েতে আসছে, সবকিছু মিলাই আসলে তোমাকে প্যাশনেট হইতে হবে। প্যাশনটাই সব থেকে বড় ব্যাপার। সো এইটাই। সো সবার জন্য আমার শুভকামনা থাকবে, এবং প্রবলেম সলভিং এ যারা 49তম আবর্তন নতুন তোমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে তাদের সবার জন্য শুভকামনা, সিনিয়রদের জন্য শুভকামনা যেন তারা ফিউচারের কন্টেস্ট গুলোতে আরো ভালো করতে পারে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা যারা একদম নতুন তারা কি ওয়ার্ল্ড ফাইনালিস্টের কাছ থেকে গল্প শুনতে চাচ্ছি? নীলয় ভাই একটু আগেই বলে গেলেন যে সিনিয়রদের কাছ থেকে তাদের কোথায় সমস্যা হয়েছিল বা কিভাবে তারা এই পথটাতে অতিক্রম করলো, এই জিনিসগুলো জানলে হয়তোবা আমাদের পথগুলো অনেক সুগম হয়ে যাবে। তো আমি ভাইদের কাছ থেকে স্টুডেন্টদের পক্ষ থেকে তাদের গল্প শুনতে চাচ্ছি, যেন স্টুডেন্টরা তাদের অনুপ্রেরণা পায়। নিলয় দত্ত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাবিলাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ভাই আপনার কিছু গল্প যদি স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। গল্প তো আর মানে একটা দুটো গল্প না, অনেক গল্প। যদি প্রশ্নের বেসিসে উত্তর দেওয়া যেত আমার জন্য সুবিধা হতো আর কি। কেউ কোনো পার্টিকুলার সার্কামস্টেন্সে যদি কেউ প্রশ্ন করে যে এই সিচুয়েশনে আমরা কি করছি না করছি, সেটা হেল্পফুল হয় অনেক। আর যদি এরকম কোশ্চেন না থাকে আমি নিজ থেকে বলতে পারি। ভাই আপনি বলেন, আর কারো যদি কোশ্চেন থাকে নিশ্চয়ই তারা করবে। আচ্ছা, এখানে মানে যারা কম্পিউটার সায়েন্সে বর্তমানে পড়তেছো আর আমাদের সময় যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে, আমাদের মোটামুটি সকল ধরনের সুযোগ সুবিধা কাছাকাছি ছিল। সুযোগ সুবিধা বলতে যেটা বোঝাচ্ছি যে, যেমন আমি যখন প্রথম আমি আইআইটিতে ভর্তি হই তখন আমি আসলে লাইফে কোনো কম্পিউটার টাচ করিনি, এরকম একটা সিচুয়েশন। এখন হয়তো স্মার্টফোনের কারণে সকলে ডিরেক্টলি কম্পিউটার ইউজ না করলেও কম্পিউটার আসলে কিভাবে কাজ করে বা ওই ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্টেড থাকা লাগে সেই জিনিসটা জানা থাকে, কিন্তু আমাদের সময় সেই জিনিসটা জানা ছিল না। সো ইনিশিয়ালি আমাদের আইআইটি ল্যাবে আমি প্রথম কম্পিউটার টাচ করি, এবং সেখানে আসলে আমি অ্যাট দ্য সেম টাইম কিভাবে কম্পিউটার অপারেট করতে হয়, কিভাবে টাইপ করতে হয়, কিবোর্ডের লেআউটে কিভাবে হাত রাখতে হয়, সেগুলো যখন শিখছি তখন একই টাইমে আমি সি ল্যাঙ্গুয়েজ শিখছি। আমাদের কোর্সে যে সি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা শিখছিলাম। সো এটা একটা হার্ড টাইম ছিল, অনেক টাফ মোমেন্ট পার করা লাগছে। এবং জাস্ট কম্পিউটার অভ্যস্ত হওয়ার জন্য আমি প্রথম থেকে কিছু গেম খেলতাম,
যে গেমগুলো তো কিবোর্ডের অনেকগুলো কি ইউজ করা লাগে জাস্ট ফর হ্যাবিচুয়েশন। সো আমার এই গেম খেলা মেন্টালিটি কিন্তু আসলে গেমের নেশা থেকে আসে নাই, এটা আসছিল আমরা যখন আমি যখন ফার্স্ট সেমিস্টারটা শেষ করে ফেলি, তখন আইওটিতে একটা কন্টেস্ট হয়, অনসাইট কন্টেস্ট। সে বছর আইআইটি থেকে একটা টিম যাবে, কিন্তু আসলে আইআইটিতে তখন আমাদের মধ্যে কোয়ালিফাইড প্রোগ্রামার বলতে ছিল নাফিস। তো নাফিস আর আমি ব্যাচমেট, নাফিস তো আগে থেকেই কোয়ালিফাইড, তার ব্যাপারে কোনো কথা বলে না, সে আসলে সিএসসি টিমের সাথে যাচ্ছিল। এখন আইআইটি থেকে 3 জন মেম্বার লাগবে, এখন কে কে যাবে? তোমরা যদি ফারুক হোসেন মিলন ভাইয়ের কথা শুনে থাকো, উনি ছিল আমার ইমিডিয়েট সিনিয়র, উনি যাচ্ছিল, উনি 1 বছর এক্সপিরিয়েন্স এবং উনি মোটামুটি ভালো প্রোগ্রামিং পারে, কিন্তু অন্য 2 জন মোটামুটি আমাদের একটু জোরে বলতে হবে। আচ্ছা ভাই, এই সাউন্ডটা ঠিক আছে এখন? একটু বেটার। আচ্ছা, মানে আমি আমাদের আইআইটি থেকে 2 জন সিলেক্ট করতে হবে, তখন আমাকে এবং শোভন, আহমেদুর রহমান শোভন, এই শোভন ভাই না, আমার বেসমেট ছিল 41 আইআইটি, 2 জনকে সিলেক্ট করা হলো। আইআইটি কন্টেস্টে গেলাম। আইআইটি কন্টেস্টে আমার পার্টিসিপেশন ছিল বলা যায় যে শুধু আমি একটু একটু টাইপ করতে পারি আর হয়তো কিছু আইডিয়া দিতে পারি। সেই কন্টেস্টে যে জিনিসটা খেয়াল করলাম যে আসলে আমার পাশেই বুয়েটের একটা টিম ছিল, খুব ভালো একটা টিম ছিল, এবং তাদের যে পরিমাণ কমান্ড জাস্ট কিবোর্ডের উপরে, যে তারা একদিকে কথা বলতেছে একদিকে কোড লিখতেছে, আবার স্ক্রিনের দিকে তাকায় তাকায় কোড লিখতেছে, যেটা আমি কল্পনাও করতে পারি না যে আমি এক আঙ্গুলে টাইপ করতাম আর কি, ব্যাপারটা এরকম ছিল। আমার নাম লিখতে হলে আমার মোটামুটি এক আঙ্গুলে NILOY এভাবে টাইপ করতে হইতো। সো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগছিল, আমাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। সো সেইখান থেকে আমার আসলে কিবোর্ডের উপর কিভাবে দক্ষতা আনা যায় সেটা নিয়ে গবেষণা করতে করতে আমি তখন আসলে গেমের দিকে মনোযোগী। আসলে আমার গেম খেলা ইন্সপিরেশনটা গেম ছিল না, প্রোগ্রামিং কন্টেস্ট ছিল। তো সেখান থেকে আমার জার্নি শুরু। তার পরবর্তীতে জামি ভাইয়ের সাথে পরিচয় হইলো, এবং সেটাও আমাদের সিএসসি ডিপার্টমেন্টের সুবাদেই। জামি ভাই ছিল আর্ট ইন্সপিরেশন আমার জন্য আর কি, যে উনি যে এত সুন্দর করে বোঝাইতো সে, এবং ওনার কাছ থেকে আসলে প্রথমে আমি আমার এটা বুঝতে পারি পটেনশিয়ালটা, সত্যি কথা বলতে যেটা, উনি আমার সাথে একদিন পার্সোনাল অনেকক্ষণ কথা বলে, উনি আমাকে অনেক কিছু বোঝায়, যে জিনিসগুলো আসলে আমার পছন্দ হওয়ার একটা কারণ ছিল যে আমি ম্যাথমেটিক্স এর প্রতি আমার আগে থেকে দুর্বলতা ছিল। উনি নাম্বার থিওরি কয়েকটা ক্লাস নিয়েছিল, ওই নাম্বার থিওরির ক্লাসগুলোতে আমি অ্যাটেন্ড করছিলাম এবং সেখান থেকে কিছু শিখছিলাম, জিনিসগুলো খুব ইন্সপায়ার করছিলাম আমারে। এবং ফার্স্ট ইয়ারের পর থেকে মোটামুটি সিএসসির সাথে, মানে আমাদের সিএসসি ল্যাবে যাওয়ার একটা পারমিশন হইলো, এবং এর জন্য প্রথমে অবশ্যই ধন্যবাদ দিতে শোভন ভাইকে, শোভন ভাই এবং টিটু ভাই। ওনারা আসলে এই বেনিফিটটা আমাদেরকে দিয়েছিল যে আমরা আইআইটি স্টুডেন্ট হয়ে সিএসসি ল্যাবে আমরা পার্টিসিপেট করতে যেতে পারবো আর কি। ইনিশিয়ালি শুধু প্রথম দিকে আমরা কম গেলেও পরবর্তীতে সে রেগুলার হয়ে গিয়েছিল। তো আমরা যখন সিএসসি ল্যাবে আমি যখন সিএসসি ল্যাবে যাওয়া শুরু করলাম, তখন থেকে আসলে আমি বুঝতে পারলাম যে আসলে প্রোগ্রামিং এর জগৎটা টোটালি ডিফারেন্ট। আমি এতদিন যে চেষ্টা করে আসছিলাম সেটা আসলে খুব নভিস একটা প্রচেষ্টা ছিল। তো সেইখানে যাওয়ার পরেই আমি প্রথমে ফিল করতে পারলাম যে আসলে এটা আমার প্যাশন হওয়া দরকার, মানে এটা আমার প্যাশনে কনভার্ট হইলো। এতদিন ছিল যে আসলে সবাই প্রোগ্রামিং করতেছে, আমাকে ভালো করতে হবে, এরকম একটা মেন্টালিটি, অনেকটা বলা যায় যে শো অফ টাইপ মেন্টালিটি বলা যায়, যে সবাই করতেছে তাই আমার করতে হবে। কিন্তু প্যাশনটা আসছে আমার, আমি যখন সিএসসি ল্যাবে গেলাম, সবার সাথে একসাথে বসে প্রোগ্রামিং করতেছি, বটতলায় বসে চা খেতে খেতে বা দুপুরে খাবার রাতে খাবার খেতে খেতে শুধু প্রোগ্রামিং নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, যে কোনো ফান করি আমরা, সব ঘুরে ফিরে সেই প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং এর দিকে চলে যায়। সেখান থেকে আসলে একটা এনভায়রনমেন্ট এরকম ছিল যে আমরা আসলে যাই বলি না কেন সব আসলে প্রোগ্রামিং রিলেটেড কথাবার্তাই হচ্ছিল। যারা আসলে আশেপাশে ছিল তারা অনেক কথা বুঝতো না, হয়তো ভাবতো আমরা কি নাকি বলছি, কিন্তু আসলে আমাদের জন্য সেই মোমেন্ট গুলো ছিল অন্যরকম, এবং ইন্সপিরেশন গুলো এরকম আস্তে আস্তে অল্প অল্প করেই আমাদের মানে বড় কি বলে একটা, যে আমাদের অনেক ভালো করতে হবে এরকম একটা মেন্টালিটি তৈরি হয়। সেখান থেকে আমাদের পরবর্তীতে তো আমাদের জাহাঙ্গীরনগর একটা টিম ওয়ার্ল্ড ফাইনান্সে পার্টিসিপেট করে,
নাফিস ছিল, অনিন্দ ভাই ছিল, সুমনদা ছিল। তারপরে বছরে আমরা পার্টিসিপেট করার সুযোগ পাই এবং অ্যাসাসিন যে অ্যাসাসিন যখন আসলে পার্টিসিপেট করে তারপর থেকে সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্রেক থ্রু ছিল। স্পেশালি আমরা যারা আসলে স্বপ্ন দেখতাম যে আমাদের ভালো করতে হবে তাদের জন্য, যে আমরাও পারবো। এতদিন আসলে জাহাঙ্গীরনগর থেকে যে ওয়ার্ল্ড যাওয়া যায় সে আমরা জাস্ট আইসিবিসি তে পার্টিসিপেট করাটাকে আমরা অনেক প্রেস্টিজিয়াস মনে করতাম। পরে দেখলাম যে না, সেটা না, আমরা আরো এক স্টেপ সামনে যেতে পারি। সো বর্তমানে আমাদের জন্য আসলে ওয়ার্ল্ড ফ্রেন্ডসে পার্টিসিপেট করাটা এখন প্রেস্টিজিয়াস, আইসিবিসি তে পার্টিসিপেট করাটা না। এই মেন্টালিটিটা আসলে আসছে। সো আমার এই স্টোরিতে আমার কিছু রোড ব্লক ছিল। রোড ব্লকে প্রথমটাই হলো যে সিএস ফান্ডামেন্টাল, যে আমি আসলে র্যাম কি জিনিস, রম কি জিনিস, এই জিনিসগুলো আসলে আমার শিখতে অনেক সময় লাগছে। ওএস কিভাবে কাজ করে এই জিনিসগুলো শিখতে সময় লাগছে। কিন্তু আমি যখন ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেম সলভ করতাম আমার খুব ভালো লাগতো। সেখান থেকে আসলে যখন দেখলাম যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে গেলে আসলে আমার এইসব নিউমেরিক্যাল ক্যালকুলেশনের চেয়ে আমার লজিক্যাল ক্যালকুলেশন অনেক বেশি করা লাগে, তখন আসলে আমি ওইদিকে ড্রিভেন হলাম। যে আমি যখন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে পড়াশোনা করব তখন দেখবো যে আমাদের আসলে লজিক্যাল চিন্তা ভাবনা অনেক বেশি করা লাগে। যে বিষয়টা ডিরেক্টলি ম্যাথমেটিক্স না, ও ক্লোজ টু ভেরি ক্লোজ টু ম্যাথমেটিক্স বাট নট অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স। আর মানে আমার স্টোরি বলতে গেলে এরকমই আর কি। এখন ধন্যবাদ নীলয় দত্ত ভাইকে। ভাইয়ের একদম প্রথম দিকে কিছু স্মৃতি কথা আমরা শুনে নিলাম। শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওখানে রেইজ হ্যান্ড অপশন আছে, অপশনটি ক্লিক করে রাখতে পারো। আমরা আমাদের যখন সুবিধা হবে, ভাইয়েদের কথা শেষ হবে বা মাঝে যখন ভাইরা তোমাদের সাথে প্রশ্নের উত্তর শেয়ার করতে যাবেন তখন তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, আনমিউট করে দেওয়া হবে, তোমরা তখন তোমাদের কোয়েশ্চেন করতে পারবে, ওপেন কোয়েশ্চেন। কারো কোয়েশ্চেন থাকলে রেইজ ইওর হ্যান্ড। ভাই আপনাকে অনেক ধন্যবাদ একদম সুখকর কিছু শুরুর দিকে স্মৃতি বলার জন্য। আশা করি সাথেই থাকবেন। থ্যাংক ইউ। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আমাদের সাথে এখন আছে সুমন বত্র ভাই। ভাই হচ্ছেন আরেকজন ওয়ার্ল্ড ফাইনালিস্ট। এখন ভাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে। ভাই প্লিজ। আচ্ছা, আমি শুরুতে 40তম আবর্তনের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি ঠিক মানে এই প্রোগ্রামিং ক্যাম্প দেখে আমার শুধু স্মৃতিচারণ হচ্ছে যে আমরাও একটা সময় ফার্স্ট ইয়ারে ছিলাম। আমি যখন সিএসসি ডিপার্টমেন্টে মানে ভর্তি হই তখন জাস্ট মানে আমি খুব ভালো জানতাম না। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট, বাট প্রোগ্রামিং কিভাবে কি করতে হয় এখন যেটা সবার জন্য বেনিফিট, হয়তো আমরা কলেজ লেভেলে আইসিটি সাবজেক্ট পড়ে আসছি, হয়তো বেসিক আছে, কিছুটা হলেও বেসিক আছে, বাট আমার কিছুই ছিল না, নো নলেজ, জাস্ট প্রোগ্রামিং কি জিনিস আমি জানি না। বা আমার শুরুতে আমি পিসিও ইউজ করতাম না, যে পিসি হয়তো লাগবে না এরকম মনে করতাম। পরবর্তীতে হয়তো পিসি কিনছি ভার্সিটিতে অ্যাডমিট হওয়ারও 1 মাস 2 মাস পরে। তখনকার দিনের শুরুটা ছিল এরকম যে আমরাও এরকম একটা পাইছি, মানে ওরিয়েন্টেশন টাইপ, যেটা কিনা প্রোগ্রামিং ক্যাম্পের জন্য। সেটা আমরা প্রোগ্রামিং ক্যাম্পের জন্য পাওয়ার পরে আমরা ক্লাসগুলো শুরু করলাম ভাইদের কাছে। আমাদের সুযোগ সুবিধা যেটা পেয়েছি, সবচেয়ে বড় সুবিধা আমার কাছে মনে হয় আমি ডিপার্টমেন্টের ল্যাব ইউজ করতে পেরেছিলাম সেই সময়। আমার নিজের যেহেতু কি ছিল না, ল্যাবে হয়তো অন্যান্য ভাইদের পেয়েছে, আশেপাশে প্রোগ্রামিং করতে দেখেছি। সেই সময় নিজের কাছে ইন্সপিরেশন লাগতো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগা আমার কাছে শুরু করলো যে হ্যাঁ জিনিসটা তো আসলে ইন্টারেস্টিং, কাজগুলা প্রবলেম সলভ করা, টুকটাক জিনিস লার্ন করতেছি, নতুন আইডিয়া, নিজের আইডিয়াতেই সীমাবদ্ধ না, পাশাপাশি আমার টিমমেট বা যারা ছিল বা হচ্ছে আমাদের যারা আরো যারা প্রোগ্রামার আছে তাদের সাথে যখন ডিসকাশন করতাম
জিনিসগুলো আসলে মনে হচ্ছে শুধু একটা জিনিস যে একভাবেই করা যায় সেরকম না, আরো অনেকটা ওয়ে আছে। এইভাবে করতে করতে আমরা এই প্রোগ্রামিং এ হাতে করে শুরু হয়। আমাদের যারা সিনিয়র আছে, আমাদের প্রোগ্রামিং করার পরে যখন একটা এই প্রোগ্রামিং ক্লাস হতো, তারপরে যখন প্রোগ্রামিং একটা কন্টেস্ট হলো, মানে সেটা কন্টেস্টটা মোটামুটি র্যাঙ্ক করলেও আমার কাছে সেটা ছিল হিউজ ইন্সপিরেশন আসলে সেই সময়, যে আসলে হ্যাঁ প্রোগ্রামিং করে মনে হচ্ছে কিছুটা হচ্ছে বা কিছু একটা করতেছে, এরকম একটা ফিল লাগা শুরু করে। এইখান থেকে মেইনলি ইন্সপিরেশনটা শুরু হয়। তারপরে হচ্ছে মানে আমি যেটা চিন্তা করতাম সব সময় যে আমার সময়টা আমি ইউটিলাইজ করব, যতটুকু পারি আমি বেস্ট এফোর্ট দেওয়ার ট্রাই করব, তারপরে হচ্ছে আমাদের যে আছে মানে আমাদের যে এরপরে তো আরো অন্যান্য ভার্সিটিতেও আমরা সিমিলার ওয়েতে মানে ক্যাম্প অর্গানাইজ হতো, তখন ওইসব ভার্সিটিতেও আমরা করতাম। ওইখান থেকে অনেক কিছু লার্ন করেছি। লার্ন করতে করতে এরপরে আরো প্রোগ্রামিং কন্টেস্ট হলো, মানে লার্ন করতাম, প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, ইন্সপিরেশন বাড়তো, আরো করতাম। মানে এখানে একটা জিনিস মনে হয়েছে যে লার্নিংটা ইন্টারেস্টিং হিসেবে নিতে পারছিলাম। আমার কাছে মনে হয়েছে যে লার্নটা বেশ, হ্যাঁ আমি শিখতেছি, যা মানে মজাও পাচ্ছি, ফিল করতেছি। এই ফিলটা করতে করতে আস্তে আস্তে মনে হচ্ছে যে না আমি আরো ভালো করতে হবে, আমার নেক্সট কন্টেস্টে আরো ভালো করতে হবে। আমরা ফার্স্ট কন্টেস্ট, সেকেন্ড কন্টেস্ট এরকম করতেছিলাম, খারাপ ভালো হয়, বাট আমার একটা জিনিস সব সময় মাথায় থাকতো, আমি কি কিছু লার্ন করতেছি, আমি কি কিছু শিখতেছি, আমি কি পরবর্তী প্রবলেমগুলো সলভ করতেছি, আজকে যা পারি না আমি কি কালকে সলভ করতে পারবো। এই জিনিসটা আমার সবসময় মাথায় কাজ করতো যে হ্যাঁ আমার কিছু লার্ন হচ্ছে, আমি কিছু শিখতেছি, আমি কিছু করতেছি। মানে যতটুকু পারছি, হয়তো নিলয় কিছু বলছে এখানে যে মানে ডিসকাশন, সবার সাথে খেতে খেতে ডিসকাশন করা বা ল্যাবে বসে বা কাজকর্মে ফাঁকে ডিসকাশন করা, এটা করতে করতে আস্তে আস্তে একটা স্টেবল পর্যায়ে আসছি। মনে হয়েছে যে না এখন মনে হচ্ছে কিছু শিখতেছি একটা অর্গানাইজ ওয়েতে। আর প্রোগ্রামিং ক্যাম্প এরকম এগুলো ক্যাম্পের মতো যা যা হতো সবকিছুর সাথে অ্যাটাচ থাকার ট্রাই করতাম। সেখান থেকেই মেইনলি লার্নিংটা, ডেডিকেশনটা ভালো লাগা শুরু হয়ে গেছে। মানে ফার্স্ট ইয়ারের পরে আর কি নিজে থেকেই আমি মোটিভেটেড হতে পারতেছিলাম, মানে আমি নিজে থেকেই বুঝতে পারতেছি এটা আমার করা দরকার। আমাকে কেউ বললো না বললো কোনো ব্যাপার না, আমার প্রোগ্রামিং করতে হবে। কিভাবে করব, কি করব আমি নিজে ব্যবস্থা করে, মানে নিজে থেকে সাপোর্টও পাইছি, নিজে থেকেও আমার লাগছিল যে আমার এটা করতে হবে, হ্যাঁ এটা তো ভালো জিনিস। আর এইটা সবসময় একটা মানে আনফেয়ার বেনিফিট পেয়ে গেছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং করার জন্য, মানে প্রোগ্রামিং যেহেতু করতে পারছি ভালো, আমার অন্যান্য কোর্সের মানে ক্রিটিক্যাল জিনিসগুলো আমি আরো সহজভাবে নিতে পারতাম। এটা হচ্ছে আমি সবচেয়ে বড় বেনিফিট পেয়ে গেছি। আমি প্রোগ্রামিং করতেছি, আমার অন্যান্য কোর্সের ক্রিটিক্যাল পার্ট গুলো আমি ঠিকই বুঝতে পারতেছি খুব সহজে। যে এই বেনিফিট গুলো আসলে মানে যারা প্রোগ্রামিং করছে বা আরো করবে, তারা তো এই বেনিফিট গুলো সবসময় পেয়ে আসছে এবং আসবেও সামনেও। এবং এরপরে এভাবেই হচ্ছে প্রোগ্রামিং এর যাত্রা শুরু। প্রোগ্রামিং ক্যাম্প, হয়তো ট্রেনিং ক্লাস হবে তোমাদের এখানে, হয়তো লার্ন করার সময়ও আমার সেম ভাবে মনে হয়েছিল যে না আমি কিছু মিস করা যাবে না, আমার কিছু গ্যাপ থাকা যাবে না, আমি সবকিছু লার্ন করব। আমি লার্ন করতে করতে একটা পর্যায়ে পরে হয়তো আরো লার্ন করব। আর আসলে নলেজের শেষ নেই, বাট আমরা তো শিখতে থাকতেই পারি। নতুন নতুন জিনিস শিখতে থাকলে নতুন নতুন ভেরিয়েশন, নলেজ, নতুন আরো কিছু ডিসকভার হবে। মানে আমি যদি লার্ন করার আমার ক্যাপাবিলিটি থাকে, আমার কাছে নতুন কোনো কিছুই আর চ্যালেঞ্জিং মনে হয় না। জাস্ট এখন এতটুকু মনে হয় যে হ্যাঁ আমি নতুন কিছু আসলে আমি শিখতে পারবো, এটা কোনো ভুল নাই। আমি যেহেতু প্রোগ্রামিং সলভার, আমি যেহেতু প্রোগ্রামিং করতে পারি, আমি নতুন কিছু কেন পারবো না? অবশ্যই পারবো। এই নলেজটাকে আমি কনভার্ট করতেই পারবো। যে কোনো মানে আননোন জিনিসও এখন আমার কাছে সহজ লাগা শুরু করছে। এইখানে এখন বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস, এখন প্রোগ্রামিং ক্যাম্পটা হয়তো আমাদের সময় ফিজিক্যালি হয়েছে, হয়তো অনলাইনে এখন হচ্ছে ব্যবস্থা আছে আমাদের অনেক কিছুই। সেই ক্ষেত্রে আমি যেটা মেইনলি ফোকাস করতে চাচ্ছি এখানে, যে অপরচুনিটি, আমাদের যে মেইন অপরচুনিটিটা আছে সেই অপরচুনিটিটা
ক্যাম্পটা যদি আমরা ইউটিলাইজ করি ঠিকভাবে, তাহলে মনে হয় আমাদের সামনের ব্যারিয়ার গুলা আমরা সহজেই দূর করতে পারবো। এই ইউটিলাইজ করতে করতে অপরচুনিটি গুলি আমরা মানে যতদূর পারবো ইউটিলাইজ করব, বা অনলাইন ক্লাস বা এই টাইপের জিনিসগুলো যদি আমরা ইউটিলাইজ করতে পারি বা অনলাইন লার্নিং, তাহলে সামনে আগানো আমাদের জন্য অনেক ইজি হবে। মানে আমি যদি মানে অপরচুনিটি ইউজ করব, লার্ন করতে থাকবো, আমি যদি সামনের দিকে স্টেপ আহেড হতে পারতেছি, দেন মানে আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা কাজ করতো। এই ওয়েতে আমি মনে করি যে সবারই হেল্প হবে জিনিসটা, যে লার্ন করলে অনেক কিছু মানে নিজের কাছে ভালো লাগে, যে একটা জিনিস লার্ন করতে কষ্ট হয়, বাট করার পরে যে স্যাটিসফ্যাকশনটা এবং সেটা যে ইমপ্লিমেন্টেশনটা যে করতে পারি আমি, হ্যাঁ, দেন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমার কিছু হচ্ছে, মানে এই স্যাটিসফ্যাকশনটা লেভেলে নিয়ে আসতে পারলেই হচ্ছে মেইন জিনিস, যে আমি লার্ন করাটা আমার স্যাটিসফ্যাকশন, এটা করতে পারলেই আমরা মনে হয় খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারবো। আর এই কারণে এই প্রোগ্রামিং ক্যাম্পও আমাদের এই বিষয়টার উপর মেইনলি হয়তো ফোকাস করবে। আমরা হয়তো লার্নিং করব আমাদের, এবং লার্নিংটা যে স্যাটিসফ্যাকশনের জায়গা এবং পারতেছি আমি কিছু করতে, এইটা ফিল করতে পারলে মনে হচ্ছে যে আমরা আসলে অনেক দূর আগাতে পারবো। এইভাবেই করেই আগাতে আগাতে একটা সময় আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবাইকে অনুরোধ করব যাতে তারা তাদের নিজেদের টাইম গুলাকে যেন কোনোভাবে ওয়েস্ট না করে। আমরা হয়তো অনেকেই অনেক সময় মানে কাজে এদিক ওদিক হয়ে পড়ি, হয়তো কেউ গেম খেলি অথবা কেউ মুভি দেখি, সিরিয়াল দেখি বা এই করি। মানে প্রোগ্রামিংটাকে যদি আমি মেইন ফোকাস করে বাকি কাজগুলোকে একটু যদি সাইডে রেখে আমি যদি একটু সুন্দরভাবে আগাতে পারি, তাহলে আমার নেক্সট লাইফের স্টেজটা আরো সুন্দর হবে, আমি এটা মনে করি। এই বিশ্বাস করে আমি সবার কাছে আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমন ভাইকে। আমরা দেখতে পাচ্ছি নাফিস সাদিক ভাই আছেন, ভাইকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমি তেমন গল্প বলতে পারি না, তো প্রোগ্রামিং ক্যাম্প নিয়ে একটা গল্প করব। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন হচ্ছে আমি প্রোগ্রামিং মানে ভার্সিটিতে আসার পর হচ্ছে শোভন ভাই, টিটু ভাইয়ের সাথে পরিচয় হয়। তারা আমাকে আর কি প্রোগ্রামিং কম্পিটিশনে কিভাবে যেতে হয় সেগুলো শেখায়। জামিন ভাই তখন আমাদের ক্লাস নিত, তো উনি আমাদের বিভিন্ন অ্যালগরিদমের প্রবলেম সলভ করা শেখাতো, বিভিন্ন ডাটা স্ট্রাকচার শেখাতো। তারপর যখন ক্লাস শেষ হয়ে যেত, তারপর আমরা রাত জেগে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতাম তার দেখানো প্রবলেম গুলাতে। তো তখন কিছু পারতাম না তেমন, শোভন ভাই, টিটু ভাই হচ্ছে আমাকে অনেক হেল্প করছিল ওই সময়টাতে। তো তাদের সাথে কন্টেস্ট করতে যেতাম, কন্টেস্টে প্রবলেম পড়তাম, কিছু মাথায় আসতো না, সব মাথার দশাতো করে দিয়ে যেত। কন্টেস্ট শেষে খুব মন খারাপ লাগতো যে আরে সবাই এত ভালো ভালো প্রবলেম সলভ করতেছে, আমি তো প্রবলেম বুঝতেই পারছি না, তখন কিভাবে কি করবো। তো এরকম ভাবেই ফার্স্ট ইয়ারটা গিয়েছিল, খুবই ডিপ্রেসিং সময়। এরপর যখন সেকেন্ড ইয়ারে ঢুকলাম, সেকেন্ড ইয়ারের শুরুতে হচ্ছে বাংলাদেশ একটা প্রোগ্রামিং ক্যাম্প অর্গানাইজ হলো। ওটাই ছিল আমার প্রথম প্রোগ্রামিং ক্যাম্প। তো ওই প্রোগ্রামিং ক্যাম্পে যখন গেলাম, ভাগ্যক্রমে আমি হচ্ছে সিনিয়র গ্রুপে চান্স পেয়েছিলাম। কিন্তু সিনিয়র গ্রুপে যাওয়ার পর যখন প্রোগ্রামিং ক্যাম্পে ক্লাসগুলো হচ্ছিল, ক্লাসগুলো নিচ্ছিল হচ্ছে শান্ত ভাই, জামি ভাই, শিপলু ভাই, এরকম খুব লিজেন্ডারি লোকজন। তো তাদের ক্লাসেও কিছু বুঝতাম না, তারা ক্লাসে যা বলতো 100% যা বুঝাইতো তার মধ্যে আমার 10% হয়তো মাথায় ঢুকতো, বাকি 90% আমার এক কান দিকে আরেক কান দিয়ে বের হয়ে যেত, কারণ কিছুই বুঝতাম না, সব টপিক গুলো নতুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 10% আমি বুঝতাম, ওই 10% অ্যাটলিস্ট একটু আইডিয়া হচ্ছিল যে এই টাইপের প্রবলেম এই অ্যালগরিদম দিয়ে সলভ করা যায়, বা এই অ্যাপ্রোচ দিয়ে হচ্ছে এই টাইপের প্রবলেম গুলো সলভ করা যায়। তো যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি নোট লিখে রাখতাম যে এই প্রবলেম, প্রতিটা ক্লাসের শেষে হচ্ছে তারা বলে দিত যে এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে এই, মানে কিছু এক্সাম্পল দিয়ে দিত যে ডাইনামিক প্রোগ্রামিং এর ডিফিকাল্ট প্রবলেম হচ্ছে এইগুলো আছে, এবং এই প্রবলেম গুলো হচ্ছে এরকম আইডিয়া দিয়ে সলভ করা যায়। তো সেগুলো জাস্ট লিখে রাখতাম। তো এরপরে কি করলাম, যখন প্রোগ্রামিং ক্যাম্প শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে কি ওই প্রবলেম গুলা ট্রাই করা শুরু করলাম। শুধু ওই প্রবলেম গুলাই না, যখনই কোনো হার্ড প্রবলেম আসতো তখনই প্রবলেম গুলা
অ্যাটলিস্ট পরে বুঝতে পারতাম, এবং তখন যখন প্রবলেমটা পড়তাম তখন প্রবলেম পড়ে মনে হতো আচ্ছা এই ক্যাম্পে ভাই এরকম একটা আইডিয়া বলছিল যেটা দিয়ে মেবি হইতে পারে। তো তারপর কি করতাম, তখন হচ্ছে গিয়ে বড় ভাইদের কাছে যেতাম, জাইম ভাইয়ের কাছে যেতাম, শান্ত ভাইকে নক করতাম যে ভাই এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, এবং তারা তখন আর একটু হেল্প করতো, বলতো যে এই আইডিয়াটাকে এইভাবে বসাও তাহলে হচ্ছে এভাবে সলভ করতে পারবা, অনেকে কোড দেখাতো। সো এইসব যখন আস্তে আস্তে করতে থাকলাম, ফার্স্ট ইয়ারে যখন আমি কন্টেস্টে গেলে প্রবলেম পড়েই বুঝতে পারতাম না, সেকেন্ড ইয়ারে শেষের দিকে আমরা সেটা কিন্তু খুব বেশি সময় না, মাত্র 1 বছরের ডিফারেন্স। একটা ক্যাম্পের কারণ হচ্ছে আমাদের 1 বছর ডিফারেন্স। আমরা যেটা হয়েছিল, আমরা যেখানে আইসিপিসি তে টপ 20 ঢুকতে পারতাম না, আমরা হচ্ছে আইসিপিসি ঢাকা রিজিওনালে আমরা হচ্ছে থার্ড হলাম। সেটা 1 বছরই, জাস্ট শুধু এই একটা প্র্যাকটিস, একটা ক্যাম্পের জন্যই, যে আমরা হচ্ছে ক্যাম্প করে ক্যাম্পের সময় জেনে রেখেছিলাম যে এই প্রবলেমগুলো এই টাইপের আইডিয়া দিয়ে সলভ করা যায়, জাস্ট ওইটুকু মাথায় ছিল। আমরা এরপরে হচ্ছে গিয়ে প্রচুর প্র্যাকটিস করেছি, এবং এই প্র্যাকটিস দিয়ে হচ্ছে গিয়ে আমরা এক ধাক্কায় হচ্ছে গিয়ে 20-এর বাইরে থেকে আমরা থার্ড হয়ে যেতে পেরেছি। এই বছরের রিজিওনালটা আবার অনেক আমাদের জন্য ডিপ্রেসিং ছিল, কারণ হচ্ছে আমরা আমাদের কন্টেস্ট যখন 5 ঘন্টার হয়, আমার 5 ঘন্টার শেষের আওয়ারটা থাকে হচ্ছে গিয়ে ফ্রোজেন র্যাঙ্ক লিস্ট আওয়ার, যে ওই সময় হচ্ছে গিয়ে কে কয়টা সলভ করেছে কিছু জানানো হয় না। তো সমস্যা হচ্ছিল আমরা ওই ফ্রোজেন আওয়ারের আগে হচ্ছে আমরা টপে ছিলাম, একে ছিলাম, কিন্তু ফ্রোজেন আওয়ারের পরে আমরা হচ্ছে থার্ড হয়ে গিয়েছিলাম, এবং আমরা প্রথমবার ওয়ার্ল্ড ফাইনান্সে যাওয়ার একটা মানে সবচেয়ে ভালো একটা সুযোগ ছিল এটা, সেটা আমরা মিস করি। তো এটা আমরা খুবই মন খারাপ ছিলাম। সো এটা এই কারণে বলতেছি যে প্রোগ্রামিং কম্পিটিশন যখন করতে যাবা তখন দেখবা যে প্রচুর হতাশাজনক কাহিনী হবে, অনেক বাধা আসবে, অনেক হতাশা লাগবে এবং ডিপ্রেশনের কারণ তৈরি হবে। তো যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ওইখানে আমরা থেমে যেতে পারতাম, যে আমরা থার্ড হয়েছি মানে আমাদের দিয়ে হবে না, এত কষ্ট করলাম তাতে আমাদের ওয়ার্ল্ড ফাইনান্সে যাওয়া হলো না, আমরা কিন্তু হিসেব ভেবে থেমে যেতে পারতাম। কিন্তু আমরা তা করি নাই, আমরা পরের বছর আরো অনেক বেশি পরিশ্রম করেছি, আরো অনেক বেশি এফোর্ট দিয়েছি, এবং যার ফল হচ্ছে পরের বছর আমরা ওয়ার্ল্ড ফাইনান্সে যেতে পেরেছি। তো আমি আর বেশি দীর্ঘ করব না, এটাই ছিল আমার ছোট একটা কাহিনী, যে একটা প্রোগ্রামিং ক্যাম্প আমাদের অনেক, শুধু আমার নাম, আমি মনে করি যে নীলয় দত্ত, সুমন ভাই বা অনিন্দ ভাই যারা ছিল তাদের সবারই জীবনে প্রোগ্রামিং ক্যাম্পটা অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দিয়েছে, যা প্রোগ্রামিং ক্যাম্পের আগের এবং পরের একজন কন্টেস্ট্যান্টের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকার কথা। তো আমিও আশা করবো যে তোমরা যারা প্রোগ্রামিং ক্যাম্প করবা তারা সবাই হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, এবং খেয়াল রাখবা যে কি শিখায়, এবং অ্যাটলিস্ট যাতে 10% যেটুকু তোমার মাথায় মানে অ্যাটলিস্ট যেন তুমি একটু নিয়ে যেতে পারো যে এই আইডিয়াটা কি এবং এই আইডিয়া দিয়ে কোন কোন প্রবলেম সলভ করা যায়, এবং পরবর্তীতে যখন প্রোগ্রামিং ক্যাম্প শেষ হয়ে যাবে এরপর তোমরা সেই আইডিয়াগুলোকে বিভিন্ন প্রবলেমে অ্যাপ্লাই করে আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, এটুকু আমার আশা থাকবে। ভাই কিছু মজার গল্প যদি আমাদের সাথে শেয়ার করতেন, সবাই অনেকক্ষণ ধরে বসে আছে, হয়তো কিছু মজার গল্প শুনে ইন্সপায়ার্ড হবেন। মজার গল্প না, আচ্ছা দাঁড়াও দেখি, মজার গল্প হচ্ছে মজার গল্প হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম মজার টাইম কেটেছিল হচ্ছে গিয়ে সিএসসি এর ল্যাবে, যেখানে আমরা হচ্ছে গিয়ে সারা রাত জেগে যে প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম। তখন হচ্ছে অনেক মজার সিচুয়েশন হতো, যেমন অনেক গল্প গুজব হতো, রাত্রেবেলা চা খেতে যাওয়া হতো, এইভাবে তো অ্যাকচুয়ালি ঠিক মনে পড়ছে না। আমাদের ম্যাক্সিমাম মজার ছিল যে আমরা ফারুক ভাই দোকানে প্রচুর চা খেতাম আর গল্প করতাম। তেমন স্পেসিফিক কিছু কি আছে? প্রোগ্রামিং কন্টেস্ট করতে গিয়ে অনেক মজা হয়েছে, কন্টেস্টের মাঝখানে ঝগড়াঝাটি হয়েছে অনেক প্রচুর। একবার তো নীলয়ের কাছ থেকে আমি প্রায় টেনে নিয়েছিলাম যে তুই থাক আমি কোড করি, এরকম হয়েছিল। বাট আসলে এরকম এখন আসলে অত অনেকদিন আগের তো এখন তেমন কিছু মনেও পড়তেছে না। তোমরা কি ধরনের কাহিনী জানতে চাও? কন্টেস্টের মধ্যে কোনো মজার ঘটনা? কন্টেস্টের মধ্যে আমার তো এখন আসলে তেমন কিছু মনে পড়ছে না। দাঁড়াও, আমাদের লাস্ট যেবার ইয়াতে আসছিল, আচ্ছা হ্যাঁ একটা মনে আছে, যেটা হচ্ছে গিয়ে আমি যখন ইয়াতে থার্ড ইয়ারের শেষের দিকে আমরা যখন আইসিসি ঢাকা রিজিওনাল সেকেন্ড টাইম ওয়ার্ল্ড ফাইনান্সে যাওয়ার জন্য, তখন হচ্ছে গিয়ে
তখন ওই কন্টেস্টটা খুবই আমাদের জন্য টেন্স ছিল, কারণ হচ্ছে আমরা নতুন একটা টিম, আগের টিমটা ব্রেক হয়ে গেছে, তো নতুন টিম হিসেবে আমরা ওয়ার্ল্ড প্লেস করতে যাচ্ছি, তো আমাদের খুবই একটা মানে কনফিডেন্সের একটু ল্যাকিং ছিল। তো কন্টেস্টে যখন প্রথম প্রবলেমটা পেলাম আমরা, তো প্রবলেমটা পরে হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাস ছিল যে আমার হচ্ছে ইজি প্রবলেম করতে খুব একটা ভালো লাগতো না। তো হচ্ছে প্রবলেম সেট গুলো পড়ার পর আমরা হচ্ছে কি সবার আগে ক্লাসে বের করতাম যে এটা ইজি প্রবলেম, এটা হার্ড প্রবলেম, এটা খুব ডিফিকাল্ট প্রবলেম, এটা সলভ করা যাবেই না, এটা এই টাইপের। তো একটা প্রবলেম দেখলাম যে আমার পরে খুব হচ্ছে মনে হলো যে আচ্ছা এই প্রবলেমটা কোথায় যেন আমি পড়েছি। প্রবলেমটা পড়ে খুব ডিফিকাল্ট লাগার কথা, কারণ আইডিয়াটা মোটেও খুব অবভিয়াস কিছু ছিল না। তো প্রবলেমটা পড়ে যখন দেখলাম যে প্রবলেমটা খুব চেনা লাগতেছে, তখন কিছুক্ষণ চিন্তা করে দেখি যে, এবং এটা কিন্তু কন্টেস্টের শুরুতে, কারণ কন্টেস্টের শুরুতে সবাই হচ্ছে ইজি প্রবলেম গুলোতে ঝাঁপায় পড়ে। আমি যেটা প্রবলেম হাতে পড়েছিল সেটা ছিল একটু কঠিন টাইপের প্রবলেম। তো এই প্রবলেমটা পড়ে আমার মনে পড়লো যে আচ্ছা কয়েক মাস না, মোটামুটি 1 বছরের উপরে আগে একটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল ক্যাম্প আর প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছিল। ওইটাতে শোভন ভাই একটা প্রবলেম দিয়েছিল, এবং এই আইসিপিসি রিজিওনালে যে প্রবলেমটা আসছে ওটা হুবহু একই আইডিয়া দিয়ে সলভ করা যায়। এবং ওই কন্টেস্ট টাইমে আমরা হচ্ছে গিয়ে একটা খুব মানে একটা খুব কঠিন একটা টিপি আইডিয়া অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে মিলিয়েছিলাম। বাট ওই কন্টেস্টটা আমাদের জন্য মিলানো খুব কঠিন ছিল, কিন্তু যেহেতু আমরা আগে একবার করেছিলাম তো আমরা জানি যে কিভাবে করতে হয়। তো আমি তখন দুজনকে বললাম যে তোরা থাক, আমি আগে এই প্রবলেমটা সলভ করি। তো তখন হচ্ছে গিয়ে প্রবলেম টাইপ করা শুরু করলাম। প্রবলেম টাইপ করতে আমার 15 থেকে 20 মিনিট লাগতেছিল, এবং একটু কঠিনই ছিল কারণ অনেক কর্নার কেস টেস্ট ছিল, তো সেগুলো আর কি হ্যান্ডেল করা লাগছিল। তো প্রবলেম যেটা হচ্ছিল যে এরপরে ততক্ষণে অন্যান্য বড় বড় টিমগুলো সবাই 4-5টা করে সলভ করে ফেলেছে, ইভেন জাহাঙ্গীরনগরের আরেকটা টিম বলে 4টা সলভ করে ফেলেছিল, আমরা তখনও কেবল একটা প্রবলেম কোড করেছি। তো আমাদের সবারই মোটামুটি মোরাল অনেক লো হয়ে গেছে যে আমরা সবাই ভাবতেছি যে আজকে কন্টেস্টে গেল, কারণ একটা প্রবলেম টাইপ করতে সময় লাগতেছে। তো আধা ঘন্টা পরে যখন আমরা টাইপ করলাম, কিছু টেস্ট করলাম, দেখলাম যে সব মোটামুটি ঠিক আছে বলে সাবমিট করলাম। ভাগ্যক্রমে প্রথম সাবমিটের এটা হয়ে গিয়েছিল। তো আমরা তখন দেখি যে আমরা হচ্ছে সবার লাস্টে, মানে আমরা 120টার মতো টিম ছিল, মনে 2-3টা টিম আসেনি, তো আমরা মনে হয় 117তে ছিল। একটা মতো সলভ হয়েছে, বাকিরা সবাই হচ্ছে গিয়ে মনে হয় যারা টপে ছিল তারা অলরেডি 4টা বা 5টা সলভ করে ফেলেছে। আমাদের তো তখন খুবই খারাপ অবস্থা। কিন্তু আমরা যখন আধা ঘন্টা ধরে আমি কোড করছিলাম তখন হচ্ছে নিলয়েরা মোটামুটি আরো 3-4টা প্রবলেম আইডিয়া রেডি করে রেখেছে। তো তখন হচ্ছে ওরা হচ্ছে ঝাঁপায় পড়লো কম্পিউটারের উপরে। তো এরপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটা করে সলভ করে এবং একটা করে সাবমিট করে আর সলভ হয়, সাবমিট করে আর সলভ হয়। তো মোটামুটি আমি আধা ঘন্টা পরে যে প্রথম সাবমিট করেছিলাম তার 20 মিনিটের মাথায় হচ্ছে ওরা 4টা সাবমিট করে, এবং 4 সাবমিটে আমরা হচ্ছে 117 থেকে এক ধাক্কায় হচ্ছে গিয়ে 1-এ চলে আসি। তখন তো আমাদের আর পাইতে, আমরা তো তখন সেই খুশি, আমরা তো মানে লিড নিয়ে ফেলেছি। আর তারপর একটা হার্ড প্রবলেম সলভ হয়ে গেছে, তখন তো আমরা খুব খুশি। তখন আমরা হচ্ছে গিয়ে পরের প্রবলেম গুলা ট্রাই করা, মানে আরো হার্ডার প্রবলেম গুলো ট্রাই করা শুরু করলাম। এবং আমার মনে হয় ওইটার খুবই আমাদের একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, এবং খুব পরে আমরা সেটা নিয়ে অনেক মজা হাসাহাসি করেছি যে আমরা যদি ওই লিস্টটা না নিতাম তাহলে হয়তো অন্যরকম হইতো। এটা একটা মজার ঘটনা আমার মনে পড়ে। অবশ্য সব অত মজার কিনা সেটা বলতে পারবো না, বাট আমার জন্য এটা একটু ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আমি একটু অ্যাড করে আপু, মানে এই মজার ঘটনা সবচেয়ে মজার পার্টে নাফিস বলতে ভুলে গেছে অথবা সে অ্যাড করতে চায় নাই। সেটা হলো যে প্রবলেম গুলা পড়ার প্রায় 10 মিনিটের মাথায় মানে নাফিস ছিল, রায়াত জামান নিলয় ছিল কিবোর্ডের সামনে, আমি ছিলাম ডান দিকে, নাফিস ছিল পিছনে। সে হঠাৎ করেই বললো পাইসি মামা, মানে এরকম একটা ডায়লগ দিল আর কি। আমি আর নিলয় দুজনে অবাক হইলাম, কি হইলো, সে এমন করতেছে কে? মানে তার এক্সপ্রেশনটা ছিল এরকম যে সে হাতে অনেক মজা কিছু পেয়ে গেছে। আচ্ছা, তারপর জিজ্ঞেস করলাম তো কি হয়েছে, সে বললো যে এরকম 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 এরকম, আমাদেরকে বুঝাইলো। ওই অ্যালগরিদমটা আসলে আমাদের আইডিয়া আছে, বাট আমরা কোনো কোড করি না, আমি আর নিলয়। তো নাফিসকে বললাম যে ঠিক আছে, যা বোঝার বুঝছি, তুই কোড কর। সে দেখি কোড, সে কোড করতেছে, মানে একটু পর আমি নিল একজন আরেকজনের দিকে তাকাই যে আসলে সে সলভ করতে পারবে কি পারবে না। দেখলাম যে সে ফার্স্ট অ্যাটেম্পটে এই মোটামুটি দেখা যাচ্ছে প্রায় সবগুলো টেস্ট কেস মিলে গেছে। মানে যখন সে টেস্ট করতেছিল আর কি, এবং কিছু কর্নার কেস আমরা ডিসকাস করে বের করলাম। আমরা আসলে বের করি নাই, কর্নার কেসগুলো নাফিসই বের করছিল। বের করে তারপর সে যখন সাবমিট করতে যাবে,
সাবমিট করার আগে সে 3-4 বার আমাদের কাছে পারমিশন নিচ্ছে, মানে এরকম যে ব্যাপারটা আমি এবং নীল দুজন যদি বলি যে না সাবমিট করিস না, তাহলে যেমন সে এখন সাবমিট করবে না। মানে ব্যাপারটা এরকম হলো যে ভুল হলে কিন্তু নাফিসের মেন্টালিটি এরকম যে ভুল হলে কিন্তু আমার দোষ নেই, তোরা বলছিলি সাবমিট করে তাই আমি সাবমিট করতেছি, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। সো বেসিক্যালি ওই প্রবলেমটা আসলে হার্ডেস্ট প্রবলেম ছিল এই কন্টেস্টে, যদি আমি ভুল না করি, মানে নাফিস। না ওইটা হার্ডেস্ট ছিল না, সেকেন্ড হার্ডেস্ট ছিল। আমি এখানে দুইটা জিনিস অ্যাড করব, ঠিক আছে? সেটা হচ্ছে নাফিসের এই স্টেপটা নেওয়ার কারণে আমাদের যে বেনিফিটটা হয়েছিল সেটা হচ্ছে যখন দেখছে যে জেইউ এর একটা টিম এই প্রবলেমটা সবার আগে সলভ করছে, তখন অন্য সব ভালো টিমগুলা ওই প্রবলেমের উপর ঝাঁপাই পড়ছে এবং তারা সবাই রং অ্যান্সার ভুল করে পুরা একদম মানে র্যাঙ্ক লিস্টে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। কিন্তু নাফিসের এই স্টেপটার কারণে আমাদের খুবই মানে একটা বড় বেনিফিট হয়েছিল যে ও আমাদের 30 মিনিটের একটা টাইম দিছে, সেই টাইমে আমরা 5টা প্রবলেমের আইডিয়া অলরেডি আমি আর দত্ত মিলে নিয়ে বসেছিলাম। সো পরে আমাদের আসলে কোড করতে টাইম লাগে নাই। সো এটা খুবই বড় একটা বেনিফিট ছিল আমাদের জন্য। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমি অ্যাড করবো সেটা হচ্ছে আমি আশরাফুল শোভন স্যারের কথা বলবো। ওই কন্টেস্টে আমরা আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হয়ে বের হইছিলাম। বের হওয়ার পরে শোভন ভাই আমাদের বলছিল চ্যাম্পিয়ন হইছো কিন্তু কন্টেস্টটা কিন্তু ভালো হয় নাই, তোমরা একটা ইজি প্রবলেম মিস করে চলে আসছো। এটাই আর কি। হ্যাঁ, নর্মালি এটাই হয় যে কোনো কন্টেস্ট কখনোই পারফেকশন থাকে না যে খুব ভালো, মানে কোনো একটা অবস্থা থাকে যে এই কাজটা কেন করলাম, এই পেনাল্টিটা না খেলে আর একটু ভালো লাগতো বা কিছু। এখন যারা হচ্ছে কখনো কন্টেস্ট করেনি তারা হয়তো এই মাঝের ছোট ছোট বিষয়গুলা সেরকম ভাবে বুঝতে পারছে না, কিন্তু যখন কন্টেস্ট করবে তারা নিশ্চয়ই এই জিনিসগুলো খুব ঠিক বুঝতে পারবে যে একটা প্রবলেম সলভ হওয়ার পরের আনন্দটা আসলে কতখানি আনন্দের। আচ্ছা, স্টুডেন্টদের কি কারো কোনো কোয়েশ্চেন নেই? কেউ রেইজ হ্যান্ড করলো না নাকি সবাই ঘুমিয়ে পড়েছে? আমরা কি সবাই প্রেজেন্ট নাকি সবাই লগ ইন করে চলে গিয়েছি? প্রেজেন্ট আছি আপু আমরা। আচ্ছা, আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে রেইজ হ্যান্ড করব। আচ্ছা, সুমন ভদ্র ভাই সম্ভবত আমাদের সাথে মজার ঘটনা শেয়ার করেনি, ভাই কিছু বলবেন? কন্টেস্ট প্রোগ্রামিং এ আসলে পুরোটাই ছিল মজার, শুধু মানে এনজয় করাটা। বিশেষ করে যখন মানে আমরা যখন টিমে কন্টেস্ট করতাম তখন জিনিসটা ছিল যে এরকম যে টিমে আমি কন্টেস্ট করতেছি, আমি সবসময় কেয়ারফুল থাকতাম যে কখন প্রবলেমটা সলভ হবে। কারণ আমি যখন শিওর হতাম প্রবলেম সলভ হবে তখন আমি দেখতাম যে আমার টিমের আমার পিঠে একটা থাপ করে একটা হয়তো চড় বসায় দিবে। আমি সবসময় এটা সাবধান থাকতাম, তারপরেও দেখা গেছে বেশিরভাগ টাইমে মিস করতাম জিনিসটা। মানে সাবমিট দেওয়ার পর পরে এটা খাওয়া লাগতো, হয়তো চিৎকার করা লাগতো বা কন্টেস্ট টাইমে সবাই একটু তাকাই পড়তো, এই টাইপের অবস্থা। মানে এইটা ছিল সবচেয়ে মজার বিষয় কন্টেস্টে। এরকম মানে আমাদের টিমে যেমন হয়েছে অন্যান্য টিমেও দেখা গেছে যে টেবিলের মধ্যে ধুম করে একটা বাড়ি দিছে কেউ, পুরা কান তালা লেগে গেছে, এরকম অবস্থা হয়েছে আমাদের। যে এইটা কি অবস্থা যে মানে প্রবলেম সলভ হচ্ছে, আমরা দেখা যাচ্ছে ভয় কাঁপতেছে এরকম, যে সলভ করলে এক টিম টেবিলে বাড়ি দিল, কেউ চিল্লান দিল, কেউ এটা করলো। বা আমাদের টিমেও যে এরকম হতো না সেটা না, হয়তো আমিও মানে আমারও মার খেতে হয়েছে অনেকবার যে ধুম করে পিঠে সলভ হয়েছে। যে এইগুলা জিনিসগুলা মানে কষ্ট করে হলেও খুবই আমার কাছে ফানি হিসেবে গেছে, যে মজা করতে পারছি। এছাড়াও যে কন্টেস্টে আনইনটেনশনাল এক্সাইটমেন্ট আর কি, এটা তো কন্ট্রোল করা পসিবল না। হ্যাঁ, আর কন্টেস্টের আগে বা পরে এক্সাইটমেন্ট বা পরে এনজয় করাটা আসলে পুরোটা কি মজা কাটতো। কন্টেস্টের ইভেন্ট গুলা খুব ভালোভাবে এনজয় করতাম, একসাথে ঘোরাফেরা হইতো বা কোথাও ঘুরতে যেতাম, মানে এরকম চিন্তা ভাবনা কাজ করতো। এছাড়াও মানে অন্য সময় হয়তো ল্যাবে কন্টেস্ট করছি, তাও আমরা অনেক মজা করেছি। অনেকে হয়তো ল্যাবে কন্টেস্ট একসাথে যখন ল্যাবে প্র্যাকটিস করেছি, হয়তো নাস্তা কেউ নাস্তা কিনে নিয়ে এসে নাস্তা অর্ধেক আছে, সবাই যে যার নাস্তা খাচ্ছে, সবাই হয়তো একসাথে দুইজন হয়তো কন্টেস্ট করতেছি, চা খেয়ে আসতেছি, এরকম অনেক সময় মজা করেও প্র্যাকটিস করা হয়েছে আমাদের।
এই তো এমনিতে এরকমই এক্সাক্ট গল্প ওরকম এছাড়া ভাই পার্টিকুলার ক্লাস গল্প নিতে নিতে হয়তো আরো অনেক মজার গল্প মনে হবে, তখন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের সাথে শুরু থেকেই রাফসানজানি স্যার ছিলেন, কিন্তু স্যারের সম্ভবত কানেকশন একটু প্রবলেম হচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না, যদি শুনতে পান স্যার যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, স্যারের মেবি প্রবলেম হচ্ছে, স্যার জানিয়েছিলেন। তো স্টুডেন্টদের জন্য আমি কিছুটা সময় দিচ্ছি, আর আমি আজানের জন্য একটু কিছুক্ষণ থামছি। এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রেজ ইওর হ্যান্ডস। আচ্ছা, কেউ হয়তো প্রশ্ন এখন করতে আনইজি ফিল করছে। যখন ক্লাস হবে কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবে। তো ভাইদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে অনেকে হয়তো সেকেন্ড ইয়ার পর্যন্ত সবার সাথে সমানভাবে কোড করলো, তারপর দেখলো যে ক্লাসের অনেকে অনেকখানি এগিয়ে গেছে, ক্লাসের সাথে আর কোপ আপ করা যাচ্ছে না, তখন আসলে মেন্টালি একটু স্ট্রেসড থাকে, বা তখন আসলে কিভাবে সেই জায়গাটা থেকে উঠে আসা যায়? এটা আসলে খুব কমন একটা প্রবলেম। এই ব্যাপারে যদি ভাইয়ারা কিছু বলতেন। আচ্ছা, আমি আমি এই ব্যাপারে কিছু একটু বলার চেষ্টা করি। যেমন ফার্স্ট ইয়ারে অনেকে আসলে বুঝতে পারেন না প্রোগ্রামিং কন্টেস্টের এটা কি, প্রায়োরিটিটা কিরকম, বা বুঝতে পারলেও হয়তো পারিপার্শ্বিকতার কারণে কমপ্লিট ঠিকমতো প্র্যাকটিস করতে পারে না, বা ইনিশিয়ালি এসে কোপ আপ করতে প্রবলেম হয়। এই জন্য অনেকে দেখা যায় একটু পিছিয়ে পড়ে, অনেকে আবার দেখা যায় যে না সে সময়ের সাথে তাল মিলে অনেক দূর এগিয়ে যেতে পারে। এখন ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারকে যদি আমরা কল্পনা করি, এখন কিন্তু মোটামুটি বলা যায় যে আমরা সবাই সেম প্ল্যাটফর্মে আছি যারা এখন সেকেন্ড ইয়ারে আছে। কেউ হয়তো সেকেন্ড ইয়ার দুজন স্টুডেন্ট কল্পনা করি যে একজন হয়তো মোটামুটি পারে, তার ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা সম্পর্কে শুধু ধারণা আছে, বেসিক ডাটা স্ট্রাকচারটা পারে, আরেকজন হয়তো একটু অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার শিখেছে, যেরকম কিউ, স্ট্যাক কিউ এগুলো শিখে গেছে। কিন্তু যেহেতু দুজন এখন সেম প্ল্যাটফর্মে চলে আসছে, যে পিছিয়ে আছে সে কিন্তু এখন অন্য কোনো অজুহাত দিতে, কোনো এক্সকিউজ দেওয়া তার পক্ষে পসিবল না, যে এখন আমি কোপ আপ করতেছি, আমার এনভায়রনমেন্ট ভালো না, আমার সিচুয়েশন ভালো না, আমি জীবনে কম্পিউটার আগে ইউজ করি নাই, এই টাইপের কোনো এক্সকিউজ দেওয়া আসলে এখন আর পসিবল না। সো এই মুহূর্তে যে পিছিয়ে আছে তার জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে সে ফার্স্টে যে সময়টা নষ্ট করছে বা অপচয় করছে বা সুযোগ হয়ে ওঠে নাই, সেই সময়টা সে এখন তার ডেইলি যে 24 ঘন্টা সেখান থেকে বের করে নিয়ে আসবে। দরকার পড়ে সে এখন ডেইলি হয়তো 1 ঘন্টা কম ঘুমাবে, বা উইকেন্ডে হয়তো সে উইকেন্ডে যে সময় এটা সে আড্ডা দিত, বা নর্মালি যে সময়টা সে আড্ডা দিত ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলি টাইম পাস করতো, এই সময়টা সে এখন প্রোগ্রামিং এর পিছনে দিবে। আদারওয়াইজ তার কোপ আপ করার আসলে কোনো ওয়ে নেই। যে সে যদি এখন চেষ্টা করে যে না এখন আমি সেকেন্ড ইয়ার, আমি একটু পিছিয়ে আছি, আমার জন্য এখন আলাদা একটা প্রসেস হয়তো ভাইরা শুরু করবে, সেটা আসলে পসিবল না। কারণ যখন একটা গ্রুপ নিয়ে কাজ করা হয় তখন আসলে সবাইকে জেনারেলাইজ করে কাজ করা হয়। সো এটা আসলে মেনটেন খুব কষ্ট হয়ে যায়। সো এটা নিজের তাগিদে শিখে নিতে হবে। তো এখানে যদি কারো কোনো অবজেকশন থাকে সেক্ষেত্রে বলতে পারো, আমরা রিজনেবল একটা আনসার দেওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না এখন? আচ্ছা, প্রোগ্রামিং এ ভালো করতে হলে কিন্তু অনেক বেশি কোশ্চেন করা শিখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট লেসন আর কি। জি ভাই। কিছু না বুঝলে যদি কেউ কোয়েশ্চেন না করে, যখন ক্লাস হবে তখন যদি কেউ আনইজি ফিল করে যে আমি এটা জিজ্ঞেস করলে সবাই হাসবে বা সবাই কি মনে করবে, তাহলে অ্যাকচুয়ালি নিজের লস, যে আমি টাইমটা ওয়েস্ট করলাম যেহেতু আমি জিনিসটা বুঝলাম না। আর যদি আমি জিনিসটা বুঝি তাহলে আমি কিছু গেইন করলাম। হ্যাঁ, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, যে কোনো কোশ্চেনই আসলে কখনো ডাম্প না, কোনো আনসার, কোনো একটা আনসারকে আমরা ডাম্প আনসার বলতে পারি, বাট কোনো কোশ্চেনকে আসলে ডাম্প কোশ্চেন বলা উচিত না। এক এক
তাহলে আমার আসলে কোশ্চেন করার ক্যাপাবিলিটিটা নষ্ট হয়ে যায়। সো আসলে হেজিটেট করার কোনো কারণ নেই, যে অন্যরা কে মনে করবে না করবে সেটা চিন্তা করলে নিজেরই লস। আমি ওই যে পিছিয়ে পড়ার ব্যাপারে দত্তর সাথে যদি একটু অ্যাড করতে চাই আর কি, সেটা হচ্ছে তোমার আসলে একটা নির্দিষ্ট টাইমে যে তুমি সেটা ফার্স্ট ইয়ার বলো বা সেকেন্ড ইয়ারে বলো, কেউ যদি আসলে তোমার থেকে কিছু দূর এগিয়ে যায়, তার মানে হচ্ছে যে সে কিন্তু আসলে তোমার থেকে তার টাইম ইউটিলাইজেশনটা বেশি করছে। সো বেসিক্যালি কিন্তু আমরা সবাই আসলে সমপরিমাণ ট্যালেন্ট মাথার মধ্যে নিয়ে আসি। সো যে বেশি সময় ইউটিলাইজ করে সেই আসলে একটু আগায় যায়, আর যে টাইমটাকে ওইভাবে ইউটিলাইজ করে না তারাই পিছিয়ে থাকি। তো তুমি যদি এখন সেকেন্ড ইয়ার সিচুয়েশনে চলে আসো এবং দেখো যে তোমার ফ্রেন্ড তোমার থেকে আগাই গেছে, তখন তোমার টার্গেটটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে যে পরিমাণ টাইমটা লস করছো সেই পরিমাণ টাইমটা তোমার এখন সেকেন্ড ইয়ারে এসে মানে তোমার সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করে, টাইমের পিছনে ইনভেস্টমেন্ট করে তোমার ফ্রেন্ডের পর্যায়ে যেতে হবে। সো এইটা যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি তাহলে হয়তো যে কোনো সময় আমরা আসলে টাইমকে ওয়েস্ট করতে পারবো না, মানে ওয়েস্ট করা সম্ভব না। সো এইটাই, তুমি যে সিচুয়েশনে আসো, তুমি কারো থেকে পিছিয়ে আসো মানে তুমি তার থেকে ঠিক সমপরিমাণ, যতটুকু পিছিয়ে আসো সমপরিমাণ টাইমটা তুমি ওয়েস্ট করছো। সো ওই টাইমটাকে কভার করার দায়িত্ব এখন ফিউচারে তোমারই। এটাই আর কি আমার কাছে মনে হয়। আচ্ছা, ধন্যবাদ নিলয় ভাইকে। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো আমাদের এই ক্যাম্পের যাত্রা আসলে হঠাৎ করে না, অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু লকডাউনের জন্য হয়তো একটা কন্টেস্ট করার কথা ছিল, লকডাউনের জন্য অনেক কিছু আটকে গিয়েছে। তো এখন আজকের এই যাত্রা শুরুটা আসলে অনেকখানি আমাদের মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার এবং রাফসান জানি স্যারের সহযোগিতায়। তো আমি আশরাফুল ইসলাম স্যারকে কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ নাবিলা। যেটা হচ্ছে বিষয়, এখানে ফার্স্ট ইয়ারে কারা কারা আছে একটু হ্যান্ড রেজ করবে কি? ফার্স্ট ইয়ারের বোথ সিএসসি বোথ জেইউ এমবিএসটি ফার্স্ট ইয়ারে কারা কারা আছে? ওকে ফাইন। তার মানে হচ্ছে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, বাট তোমাদের কোনো কোশ্চেন নাই, তাই তো? স্যার আমি তো কিছু শুরু করি নাই প্রোগ্রামিং। হ্যালো স্যার আমি হচ্ছে সুমাইয়া, সিএসসি 49 ব্যাচ। হ্যাঁ বল। আমি এখন পর্যন্ত শুরু করি নাই। ওকে, সো সুমাইয়ার জন্য কি সাজেশন থাকতেছে? নিলয়, সুমন, নাফিস। আমি বলবো যে যদি শুরু না করে থাকো তবে এখনই সবচেয়ে ভালো টাইম শুরু করার। কারণ হচ্ছে তুমি যদি মনে করো যে আমি শুরু করি নাই বলে পারবো না, এবং এটা ভেবে যদি কখনই শুরু না করো তবে কখনই পারবো না আসলে। সো দেরি হয়ে গেছে বা আমি সবার থেকে পিছিয়ে আছি এগুলো না ভেবে নিজের উপরে ফোকাস করো এবং আজ থেকে শুরু করে দাও। এটার বড় এক্সাম্পলই তো হচ্ছে আমাদের সুমন ভাই ফার্স্ট সেমিস্টারে থাকতে উনি প্রোগ্রামিং কন্টেস্টের সাথে ছিলেন না, উনি শুরুই করছিল সেকেন্ড সেমিস্টারে, এবং তিনিও বর্তমানে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের একজন রেসপেক্টেড ওয়ার্ল্ড ফাইনালিস্ট। সো উনি একটা বড় এক্সাম্পল এখানে। আসলে শুরুটা তো মানে করলেই শুরু হয়ে যাবে, এটা হচ্ছে কথা। মানে আমরা যেন আমি শুরু করি নাই, করব না, শুরু করব কবে থেকে, গতকাল কিন্তু আগামীকাল কিন্তু আসে না কখনো। আগামীকালই থাকে। আমরা যদি শুরু করে দিতে পারি একবার, তারপরে জিনিসটা যদি কন্টিনিউয়াস রাখতে পারি, এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে বেস্ট। যেবার যারা শুরু করতেছি বা শুরু করি না, একবার শুরু করলে যেন জিনিসটা আমরা কন্টিনিউয়াস রাখতে পারি। আমাদের যদি গ্যাপ হয় সেখানে আবার অনেক সময় যে আমি আবার শুরুর পজিশনে চলে যাই, যে আমার তো আবার কিছু মনে পড়তেছে না, আবার আমি শুরু থেকে শুরু করা লাগতেছে, এরকম একটা ঝামেলা সবার হয়ে থাকে। আমরা যদি একবার শুরু করি এবং সেই ফ্লোটা বজায় রাখতে পারি, মনে হচ্ছে এটা খুব ইজিলি ওভারকাম করা সম্ভব। যে আমি শুরু করি না, এটা কোনো ব্যাপার না, আমি শুরু করেছি, এটা আমি কন্টিনিউ ফ্লোটা জাস্ট
ধরে রাখতে পারলাম, মানে এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তোমার কি এখন একটা নিজস্ব কম্পিউটার আছে জি স্যার আছে। আর ইন্টারনেট কানেকশন? জি আছে। দেন তোমার শুধু মাইন্ডসেটটা দরকার। হ্যাঁ, মানে আমার মনে হয় যে আমি পারবো না, বা আমি অনেক সময় বুঝতে পারি না অনেক কিছু। না, তুমি যেটা ট্রাই করো না সেটা পারবে না নিজে ডিসাইড করো কিভাবে, সেটা তো আসলে করা উচিত না। বুঝতে পারছো? যে তুমি আগে ট্রাই করো, ট্রাই করার জন্য তোমার শুরু করতে হবে।